সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু এক্সাম ম্যাকলুম চ্যানেল। সো কেমন আছো প্রত্যেককে? আশা রাখি প্রত্যেকে ভালো আছো। তো সামনেই তোমাদের পরীক্ষার খুব বেশি সময় নেই। তো আমি লিমন আছি তোমাদের সঙ্গে। আজকে আমি পড়াবো কি না চলতরিৎ। এই চলতরিৎ চ্যাপ্টারটা তোমাদের এএনএম এবং জিএনএম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ঠিক আছে? সো এই আজকে আমার এই 40 ডেজ রিভিশন ক্লাসের আজকে আমার হয়তো ঠিক 4টে কি 6টে কি 7টা ক্লাস। সো এর আগে আমি যে সমস্ত ক্লাসগুলো করিয়েছি ওই প্রত্যেকটি ক্লাস দেখবে। প্রত্যেকটি ক্লাসে খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করেছি, এবং আজকে আমরা যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে কি না চলতরিৎ। সো চলো শুরু করি চলতরিৎ। সো ক্লাসের আগে বলে রাখি তোমাদের তোমাদের কথা মাথায় রেখে তোমাদের এই যে সামনে পরীক্ষা, এই পরীক্ষা এখন তোমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মক টেস্ট দেওয়া। সো তোমাদের এই মক টেস্টের কথা মাথায় রেখে আমাদের এএনএম জিএনএম ব্যাচের আমাদের এক্সাম অ্যালবাম চ্যানেল নিয়ে এসে 150টি 150 মক টেস্ট না কততে এই প্রাইসে 150 মক টেস্ট নিয়ে এসে, ঠিক আছে? তোমাদের এখন খুব ইম্পর্টেন্ট হচ্ছে মক টেস্ট দেওয়া এবং নিজের স্কোরটাকে আরও ভালোভাবে ইমপ্রুভ করা, এবং কোথায় কোথায় গাফিলতি আছে সেই জিনিসগুলোকে ফিগার আউট করার চেষ্টা করা, ঠিক আছে? এবং ওগুলোকে আবার মেরামত করা। সো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। সো দেখো প্রথম কোশ্চেন কী বলেছে, দুটি তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ সংক্রান্ত সূত্র কোন বিজ্ঞানী দিয়েছিলেন? দুটি তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ সংক্রান্ত সূত্র কোন বিজ্ঞানী দিয়েছিলেন? অপশন নাম্বার এ চার্লস দুফে, অপশন নাম্বার বি কী বলেছে চার্লস কুলম, অপশন সি মাইকেল ফ্যারাডে এবং অপশন ডি আর্কিমিডিস। এর সঠিক উত্তরটি হবে চার্লস কুলম। খুব ইজি কোশ্চেন দিয়ে শুরু করছি, ঠিক আছে? কী হবে না উত্তর চার্লস কুলম। চার্লস কুলম কী বলেছিলেন এবং কুলম্বের সূত্র, এই জিনিসটা আমাদের জানতে হবে। এটা এই চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে? এই সূত্র দিয়ে আমরা যে কোনো অঙ্ক খুব সহজে এবং খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো। সো এই এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো সঠিক উত্তর কি চার্লস কুলম। সো দেখি কুলম্ব এই সূত্রটা কি দিয়েছিল। কুলম্বের সূত্র কি না, কুলম্বের সূত্র অনুযায়ী শূন্য স্থানে দুটি বিন্দু চার্জের Q1 এবং Q2 মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F তাদের চার্জের গুণফলের সাথে সরাসরি সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্ব R বর্গের সাথে ব্যস্তানুপাতিক। এই সূত্রটির গাণিতিক রূপটা কি না F = K Q1 Q2 বাই R স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। যদি এই সূত্রটা না বুঝতে পারো কোনো প্রবলেম নেই, আমি এটাকে একটু ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছি যাতে আর কখনো ভুলবে না, ঠিক আছে? তো দেখো এই সূত্রতে কি বলে, যদি আমার কাছে দুটো চার্জ থাকে, আমি দুটো চার্জকে ঠিক এরকম জায়গায় রেখেছি। দুটো চার্জ কি এখানে আমার কাছে আছে Q1 চার্জ, এখানে আছে আমার কাছে Q2 চার্জ, এবং এই চার্জ দুটোর মধ্যে দেখো এখানে দুটো চার্জ আছে। এখানে একটা চার্জ, এই চার্জের মান হচ্ছে Q1, এখানে একটা চার্জ, এই চার্জের মান হচ্ছে কি না Q2, এই চার্জের মান হচ্ছে কি Q2, ঠিক আছে? দুটো চার্জ, এই দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব, এই দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স যদি আর হয় তাহলে কুলম যেটা বলেছে সেটা হচ্ছে এই দুটো চার্জের মধ্যে যেই ফোর্সটা লাগবে এবার ভাবো চার্জ কী রকমের হয়, চার্জের ধরন। যদি চার্জ দুটোই পজিটিভ হয় তাহলে একে অপরকে কী করবে না বিকর্ষণ করবে, এবং যদি দুটোই চার্জ নেগেটিভ হয় তাহলে একে অপরকে কী করবে বিকর্ষণ করবে। কিন্তু যদি একটা চার্জ পজিটিভ এবং একটা চার্জ নেগেটিভ হয় তাহলে এই দুজনকে কী করবে না আকর্ষণ করবে, ঠিক আছে? তার মানে আমি বুঝতে পারলাম এখানে Q1 চার্জটা যদি আমার নেগেটিভ চার্জ হয় এবং এটাও যদি আমার নেগেটিভ চার্জ হয় তাহলে চার্জ দুটো কী থাকবে না দূরে সরে যাবে। যদি এই চার্জটা পজিটিভ হয় এবং এই চার্জটাও পজিটিভ হয় তারপরেও দেখবে চার্জ দুটো কী হবে না তাও দূরে সরে যাবে, যেহেতু দুটো কি সমানধর্মী চার্জ। কিন্তু দূরে সরে যাচ্ছে তার মানে কি হচ্ছে, নিশ্চয়ই ওদের দুজনের মধ্যে একটা ফোর্স অনুভব হচ্ছে, তাই বলে তো তারা দূরে সরে যাচ্ছে। কিন্তু চার্জ দুটো যদি একটা চার্জ পজিটিভ হয় একটা চার্জ নেগেটিভ হয়ে যায়, যদি একটা চার্জ পজিটিভ হয়, এই চার্জটা ধরো পজিটিভ এই চার্জটা ধরো নেগেটিভ, তাহলে কী হবে না একে অপরকে অ্যাট্রাক্ট করা মানেও কি হচ্ছে না ফোর্স একটা ক্রিয়েট হবে, একটা ফোর্স ফিল করবে। যদি এটা হয় তাহলে কুলম যেটা বলেছিল সেটা হচ্ছে এই দুটো চার্জের মধ্যবর্তী যে এই ফোর্সটা যে তারা অনুভব করবে সেই ফোর্সটা কী হবে না সেই ফোর্সটা হবে এফ প্রপোর্শনাল টু এই দুটো চার্জের গুণফল Q1 × Q2, এবং এদের যদি দূরত্ব আর হয়, এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বর্গ মানে কি, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, এই আর এর স্কোয়ার হচ্ছে এর বর্গের ব্যস্তানুপাতিক। কুলম ঠিক এই ফর্মুলাটি দিয়েছিল, ঠিক আছে? এবার এই প্রপোর্শনাল সিম্বলটাকে আমি তোলার জন্য আমি সিম্পলি F =
কে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে পারি, কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে কুলম্বের ফর্মুলা। যদি তোমার এই ফর্মুলা মাথায় না থাকে কোনো সমস্যা নেই, জাস্ট এইটুকু জিনিসটা মাথায় রাখবে যে দুটো সমানধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে এবং দুটো বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। যদি এটা হয় তাহলে ওদের মধ্যে যে ফোর্সটা অনুভব হবে সেই ফোর্সটা হবে দুটো চার্জের গুণফল, এবং তাদের যদি দূরত্ব আর হয় সেই আর এর বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে এর সঠিক উত্তর কী দাঁড়ালো? এর সঠিক উত্তর হবে চার্লস কুলম্ব। সো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, তড়িৎ বর্তনীতে ব্যাটারি ব্যবহার করা হয় কেন? তড়িৎ বর্তনীতে ব্যাটারি আমরা কেন ব্যবহার করি? অপশন এ বিদ্যুৎ উৎপাদনের জন্য, অপশন বি ইলেকট্রিক উৎপাদনের জন্য, অপশন সি বিভব প্রভেদ তৈরি করতে, না অপশন ডি বিভব প্রভেদ পরিমাপ করতে। দেখো একটা বর্তনীতে ব্যাটারি আমরা লাগাই বা ব্যাটারি ব্যবহার করি, সেটার একটাই কারণ, সেটা হচ্ছে কি না বিভব প্রভেদ তৈরি করতে। ঠিক আছে, এটা কি করে হয়, এটা কি করে, তার আগে আমরা জানি বিভব প্রভেদটা অ্যাকচুয়ালি কি। বিভব প্রভেদ কি? বিভব প্রভেদ হচ্ছে একটি পরিবাহীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একক আধানকে স্থানান্তরিত করতে যে কার্য করতে হয় তাকে ওই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বলে। তার মানে আমাকে এটা বোঝাচ্ছে, কি, তার মানে আমাকে এটা খুব সহজ এবং সরল ভাষায় বোঝাচ্ছে যে দেখো একটা বর্তনী আছে, একটা বর্তনী, এটা একটা বর্তনী, এখানে আমি কারেন্ট প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এটা একটা বর্তনী, আমি এখানে একটা বাল্ব লাগিয়েছি। এবার এখানে আমি যদি পজিটিভ দিক, তারের এক প্রান্তে আমি এখানে পজিটিভ দিক লাগিয়েছি এবং আরেক প্রান্তে আমি নেগেটিভ দিকটা লাগিয়েছি। তার মানে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে ব্যাটারি। এবার আমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করছে ব্যাটারিটা আমরা কেন ব্যবহার করব। দেখো এখানে বলেছে ব্যাটারিটা আমরা কেন ব্যবহার করব। ঠিক আছে, ব্যাটারিটা কেন ব্যবহার করব, দেখো ব্যাটারির দুটো দিক থেকে, একটা পজিটিভ, এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। দেখো আমরা সবসময় জানি কারেন্ট কি করে না পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে প্রবাহিত হয়, তার মানে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে যায়। কারেন্টটা কি করবে, কারেন্ট মানে হচ্ছে এক প্রকার ইলেকট্রনের স্রোত। এটা কি হবে না, কারেন্টটা এদিক দিয়ে প্রবাহিত হবে, এদিক দিয়ে এটা দিয়ে প্রবাহিত হবে, এখানে গিয়ে তারপর বাল্বটা জ্বলবে, তারপর এটা দিয়ে গিয়ে আবার এই পজিশনে আসবে। তার মানে এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে ঘুরে এদিকে আসবে। এটা হচ্ছে হাই পোটেনশিয়াল, এটা হচ্ছে লো পোটেনশিয়াল। দেখো একটা হাই একটা লো, কারেন্ট কি করবে না এটা দিয়ে প্রবাহিত হয়ে এখানটাতে পৌঁছাবে। ঠিক আছে, কেন না এখানে যখন এই জিনিসটা ঘটবে তখনই এদের দুজনের মধ্যে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য তৈরি হবে, তখনই কারেন্ট কী হবে না ফলো করবে। কারেন্ট তখনই ফ্লো করবে যখন একটা সার্কিটের মধ্যে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে বিভব প্রভেদ তৈরি করতে। সো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, তড়িৎ আধানের এসআই একক। তড়িৎ আধানের এসআই এককটি কি? অপশন নাম্বার এ ইএমইউ, অপশন নাম্বার বি ইএসইউ, অপশন নাম্বার সি স্ট্যাট কুলম, অপশন নাম্বার ডি কুলম। দেখো তড়িৎ আধানের এসআই একক, আমরা তো কুলম্বের সূত্রতে পড়লাম, কুলম্বের সূত্র থেকে তো আমরা তড়িৎ আধানটা জানতে পারি। তার মানে কুলম্বই তো দিয়েছিল তড়িৎ আধান সংক্রান্ত যে সূত্রটা, ওটা কে দিয়েছিল না কুলম্ব দিয়েছিল। তাহলে ডেফিনেটলি তার যে এককটা হবে সেটা কুলম্বের নামেই হবে। তার মানে তড়িৎ আধানের এসআই একক হচ্ছে কুলম্ব। তড়িৎ আধানের এসআই একক কি হচ্ছে না কুলম্ব। কিন্তু এই যে স্ট্যাট কুলম্ব এটা হচ্ছে সিজিএস একক। স্ট্যাট কুলম্বটা কি, এটা হচ্ছে সিজিএস একক। আর এটা কি, এই কুলম্ব হচ্ছে ওর এসআই একক। ঠিক আছে, কি করে এসআই একক, কারণ তড়িৎ আধান সংক্রান্ত যে ফর্মুলাটা, যেই ফর্মুলাটা আমরা এক্ষুনি পেলাম, F = K × Q1 Q2 বাই আর স্কোয়ার, নাকি দুটি চার্জের মধ্যবর্তী গুণফল এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ব্যস্তানুপাতিক। এটা কে দিয়েছে না, এটা যেটা দিয়েছে এটাই তো দিয়েছে কুলম্ব। এটা কে দিয়েছে, এটা দিয়েছে কুলম্ব। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর কি হবে, কুলম্ব। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, কোন ধাতুর রোধাঙ্ক সব থেকে কম? অপশন নাম্বার এ রূপা, অপশন নাম্বার বি তামা, অপশন নাম্বার সি অ্যালুমিনিয়াম, অপশন নাম্বার ডি টাংস্টন। দেখো এর সঠিক উত্তর হবে রূপা। রূপার রোধাঙ্ক সবচেয়ে কম। ঠিক আছে, এবার এই কোশ্চেনটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। কেন গুরুত্বপূর্ণ, এই রূপার যে রোধাঙ্কটা হবে, এই রূপার রোধাঙ্ক হবে 1.6 × 10⁻⁸ মিটার ওম। ঠিক আছে, এটা হচ্ছে রূপার রোধাঙ্কের মান। এবার আমাদের জানতে হবে এই রোধাঙ্কটা কি। দেখো আমরা যখন নিউটনিয়ান মেকানিক্স বা বল গতিতে আমরা যখন যেই জিনিসটা পড়ি ফ্রিকশন নামে,
যে জিনিসটা আমরা পড়ি কী নামে না ফ্রিকশন নামে। ফ্রিকশন কি হয় দেখো, আমরা সেখানে পড়তাম কি ফ্রিকশন বা ঘর্ষণ বল পড়তাম, তো সেখানে আমরা পড়তাম কি পড়তাম না ঘর্ষণ বল। এবং এই সিমিলার জিনিসটা আমরা কি পড়তাম, এই সিমিলার জিনিসটা যখন আমরা ফ্লুইড মেকানিক্স বা ওই আর্কিমিডিস যেখানে বলে যে ফ্লুইড মেকানিক্স যেখানে আমরা তরল নিয়ে পড়ি, সেখানে আমরা এই সিমিলার জিনিসটাকে বলতাম সান্দ্রতা। কি বলতাম? সান্দ্রতা। ঠিক আছে। এবং ঠিক এই সান্দ্রতাটাকেই আমরা টেকনিক্যালি যখন আমরা লাইট পড়ি তখন আমরা এটাকে কি বলতাম, বা রিফ্রেক্টিভ ইন্ডেক্স। তখন কি বলতাম লাইটের সময় এটাকে রিফ্রেক্টিভ ইন্ডেক্স। এবং এই সিমিলার জিনিসটা আমরা যখন কারেন্টে পড়বো তখন সেটা হয়ে যাবে রোধাঙ্ক বা রোধাঙ্ক। তার মানে এই প্রত্যেকটা জিনিস সিমিলার। এই প্রত্যেকটা জিনিস কি না এই ঘর্ষণ বলটা হচ্ছে যখন আমি অ্যাপ্লাইড ফোর্স করব, ওই ফোর্সটাকে বাধা দিতে যে পরিমাণ ফোর্স বল একটা কাজ করে বিপরীত দিকে, সেটা হচ্ছে কি ঘর্ষণ বল। ঠিক আছে। এই সান্দ্রতা হচ্ছে লিকুইডে বাধা দেওয়ার ক্ষমতা, এটাকে কি বলছে না সান্দ্রতা। এই রিফ্রেক্টিভ ইন্ডেক্স, যখন আমরা আলোকে বাধা দেওয়ার ক্ষমতাটাকে আমরা কি বলবো না রিফ্রেক্টিভ ইন্ডেক্স। ঠিক সিমিলার জিনিস আমরা যখন এই কারেন্টে পড়বো তখন সেটা হয়ে যাবে রোধাঙ্ক। এটা হয়ে যাবে ইলেকট্রনকে বা কারেন্টকে বাধা দেওয়ার ক্ষমতা। দেখো এই তিনটা ট্রামই একই, ঠিক আছে, এগুলাকে আমরা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট নামে জানি। তাহলে রোধাঙ্কটা কি হচ্ছে? রোধাঙ্ক হচ্ছে কারেন্টকে বাধা দেওয়ার ক্ষমতা, কারেন্ট বাধা দেওয়ার ক্ষমতা। এটা হচ্ছে রোধাঙ্ক। ঠিক আছে। ঘর্ষণটা কি? এটা হচ্ছে বল বাধা দেওয়ার ক্ষমতা, এটা এখানে বল বাধা দেয়। এই সান্দ্রতা, এখানে আমরা লিকুইড বাধা দেয় বা তরল বাধা দেয়। ঠিক আছে। এটা কি? এখানে আবার লাইটটা বাধা দেয়, এখানটা কি হয়ে যাবে না এখানটা লাইট আলো বাধা দেয়। এই প্রত্যেকটা জিনিস সিমিলার, আমরা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট নামে জানি। ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেনে বলেছে নিচের কোনটি অর্ধ পরিবাহের উদাহরণ? অপশন নাম্বার এ সিলিকন, অপশন নাম্বার বি জার্মানিয়াম, অপশন নাম্বার সি তামা, অপশন নাম্বার ডি অ্যালুমিনিয়াম। দেখো এর সঠিক উত্তর হবে সিলিকন এবং জার্মানিয়াম, দুটো। ঠিক আছে, এর সঠিক উত্তর দুটো। এবার এটা কি আমরা প্রথমে জানি, এই অর্ধ পরিবাহীটা আবার কি। দেখো কারেন্ট কিন্তু সব জায়গা দিয়ে ফলো করতে পারে না। কেন ফলো করতে পারে না? দেখো কারেন্ট কি কখনো কাঠ দিয়ে কখনো কারেন্ট যায়? কাঠ দিয়ে কখনো কারেন্ট যেতে পারে না, কাঁচ দিয়ে কখনো কারেন্ট যেতে পারে না, রাবার দিয়ে কখনো কারেন্ট যেতে পারে না। কারেন্ট কী দিয়ে যায়? আমরা বাড়িতে যে তারগুলো ইউজ করি সেই তারে দেখবে অনেক তামার তার থাকে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি তামার তার দিয়ে কারেন্ট কিন্তু সহজেই যেতে পারে। তাহলে অর্ধ পরিবাহী মানে কি? কোনো একটা যানবাহনকে বোঝাচ্ছে, যেটা দিয়ে যাবে সেই জিনিসটাকে বোঝাচ্ছে, ওটার মানে কি হচ্ছে? ওটার নাম কি হচ্ছে না পরিবাহী। সো দেখো অর্ধ পরিবাহী জানার আগে আমরা প্রথমে জানি পরিবাহী কি আর অপরিবাহী কি, তারপর আমরা জানবো অর্ধ পরিবাহী কি। দেখো প্রথমে আমরা জানি পরিবাহী। প্রথমে আমরা কি জানবো না পরিবাহী। হ্যাঁ দেখো, তো প্রথমে আমরা কি জানবো পরিবাহী। পরিবাহী কি? পরিবাহী 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 হচ্ছে যার মধ্যে দিয়ে কারেন্ট সহজেই প্রবাহিত হতে পারে, যার মধ্যে দিয়ে বা যেই সব ধাতুর মধ্যে দিয়ে কারেন্ট সহজেই যেতে পারে। এটা আমি লিখে দিই, যে সমস্ত ধাতুর মধ্যে দিয়ে কারেন্ট সহজেই কি করতে পারে না যেতে পারে, তাদের আমরা সেই সমস্ত ধাতুগুলোকে কি বলবো আমরা পরিবাহী। ঠিক আছে। এবার আমরা জানবো অপরিবাহীটা কি। অপরিবাহী যেমন যেমন এখানে কি হচ্ছে তামা, কি না তামা দিয়ে কি হয়? সেখান দিয়ে কারেন্ট সহজে পাস করে। তামা, সোনা, রূপা,
এই সমস্ত জিনিসগুলো দিয়ে কারেন্ট কি করে না সহজে পাস করতে পারে। এবার আমরা জানবো অপরিবাহী কি। অপরিবাহী, অপরিবাহী মানে হচ্ছে যার যে সমস্ত ধাতুর মধ্যে দিয়ে কারেন্ট কখনোই পাস করতে পারে না, যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে না। যার মধ্যে দিয়ে কারেন্ট যায় না, সেই সমস্ত ধাতুগুলো কি বলবো আমরা না অর্ধপরিবাহী। যেমন যেমন আমি এখানে উদাহরণ যদি নিই তাহলে রাবার, কাঠ, ঠিক আছে, এই সমস্ত ধাতুগুলোর মধ্যে দিয়ে কী করে না কারেন্ট কখনোই যেতে পারে না। এবার দেখো এটা দিয়ে যেতে পারে না তাই জন্য এটা অপরিবাহী, এটা দিয়ে যেতে পারে তাই জন্য এটা কি না পরিবাহী। এবার এদের দুজনের মাঝামাঝিতে যেটা হয় সেটা হচ্ছে কি না অর্ধপরিবাহী। তার মানে আমি এখান দিয়ে বুঝতে পারছি যদি পরিবাহী হয় তার মানে সেখানে কি হচ্ছে না কারেন্ট খুব দ্রুত যাবে এবং ভালোভাবে যাবে, ঠিক আছে। যদি অর্ধপরিবাহী হয় তাহলে সেখান দিয়ে কারেন্ট একদমই যাবে না, ঠিক আছে। অর্ধপরিবাহী না, যদি অপরিবাহী হয়, তার মানে যদি অর্ধপরিবাহী হয় সেখান দিয়ে কারেন্ট যাবে কিন্তু কি হবে না কম যাবে, কারেন্ট যাবে সেখান দিয়ে কারেন্ট যাবে কিন্তু কম যাবে। তাহলে তাহলে অর্ধপরিবাহী কি না অর্ধপরিবাহী হচ্ছে যার মধ্যে দিয়ে কারেন্ট কম যাবে। সহজ ভাষায় তোমাদের আমি বুঝালাম, যার মধ্যে দিয়ে কারেন্ট কম যাবে যে সমস্ত ধাতুগুলোর মধ্যে দিয়ে তাদেরকে কি বলবো না অর্ধপরিবাহী। যাবে না এমনটা না, ঠিক আছে, সেখান দিয়ে যাবে কিন্তু কম যাবে। কিসে? যেমনটা হয় সিলিকন এবং জার্মেনিয়ামে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলছে কুলম্বীয় বল কি? অপশন এ আকর্ষণ বল, অপশন বি বিকর্ষণ বল, অপশন সি উভয়, আর অপশন ডি কোনোটাই নয়। দেখো কুলম্বীয় বলটা কি বল, আমি কুলম্বের সূত্রটা যদি আমি আরেকবার লিখি তাহলে তোমাদের কাছে জলের মতো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো কুলম্বের সূত্রতে কি বলেছিল যে যদি এখানে যদি দুটো চার্জ থাকে, এখানে যদি Q1 চার্জ থাকে আর এখানে যদি Q2 চার্জ থাকে এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি আর হয় তাহলে এই দুটো চার্জ যে পরিমাণ ফোর্সটা অনুভব করবে সেই ফোর্সটা কি হবে, ফোর্সটা প্রপোর্শনাল হবে এই দুটো চার্জের গুণফলের সমানুপাতিক। তার মানে Q1 ইন্টু Q2 গুণফলের সমানুপাতিক, ঠিক আছে। এবং তাদের এদের দূরত্ব কি আর, এবং এদের দূরত্বের বর্গ তার মানে আর স্কোয়ার, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক এই জিনিসটা হয়তো তোমরা গুলিয়ে ফেলতে পারো। দেখো সমানুপাতিক মানে কি বলেছিল, এফ প্রপোর্শনাল টু Q1 Q2, এখানে দুটো কথা ছিল, এই দুটো চার্জের গুণফলের সমানুপাতিক। তার মানে যদি এফ বাড়ে তাহলে Q1 Q2ও বাড়বে, যদি এফ কমে তাহলে Q1 Q2ও কি হবে না কমবে। এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমার আর হয় তাহলে আরেকটা কথা বলেছিল, এটা ইকুয়েশন 1 নাম দাও। আরেকটা কথা কি বলেছিল, এদের মধ্যবর্তী দূরত্ব আর তার বর্গের ব্যস্তানুপাতিক, আর এর বর্গের ব্যস্তানুপাতিক মানে 1/r স্কোয়ার হচ্ছে এর বর্গের ব্যস্তানুপাতিক। মানে কি আছে 1/r হিসেবে আছে। যদি এটা বাড়ে তাহলে এটা কমবে, আর যদি এটা কমে যায় তাহলে এটা বেড়ে যাবে, ঠিক আছে। এটা বলেছিল কুলম। এবার সিমিলার জিনিসটা দেখো, এটাকে কুলম আবার ঠিক এইভাবে লিখেছিল, এফ এই প্রপোর্শনাল সিম্বলটাকে তুলে আমি ইকুয়াল সিম্বল নিয়ে আসলাম, তাই জন্য আমি এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো কে Q1 Q2/r স্কোয়ার, ঠিক আছে। এটা কে বলেছিল, এই সূত্রটা দিয়েছিল কুলম। এবার দেখো যদি দুটো চার্জ ধরে নাও, যদি দুটো চার্জ এই Q1 চার্জ আর এই Q2 চার্জ, এই দুটো চার্জের ধরন বা ধর্ম কি কি হতে পারে, দেখো চার্জ আমরা কি জানি, চার্জ হয় পজিটিভ হবে না হয় নেগেটিভ চার্জ হবে, ঠিক আছে। হয় Q1টা কি হবে না পজিটিভ হবে আর এটা কি হবে না নেগেটিভ হবে, না হয় এটাও পজিটিভ হবে এটাও পজিটিভ হবে, না হয় কি হবে না এটাও নেগেটিভ হবে এটাও নেগেটিভ হবে। দেখো এখানে দুটোই থাকছে, পজিটিভও থাকছে নেগেটিভও থাকছে, ঠিক আছে। তার মানে এখানে কি হবে, যদি দুটোই পজিটিভ হয়ে যায় তাহলে এরা পরস্পরকে কি করছে, বিকর্ষণ করবে। কেন বিকর্ষণ করবে, যেহেতু দুটো চার্জ কি না সমধর্মী বা সমান পরিমাণের দুটো চার্জ। যদি দুটো চার্জই কি হয় নেগেটিভ হয়ে যায়
তাহলেও তারা কি করবে, বিকর্ষণ করবে। কিন্তু যদি একটা চার্জ পজিটিভ, যদি একটা চার্জ আমার পজিটিভ এবং আরেকটা চার্জ যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে এরা দুজন কি করবে না, এদের আকর্ষণ করবে, ঠিক আছে। তার মানে আমি এখানে বুঝতে পারছি চার্জের যে ধরনটা হবে সেই ধরনটা পজিটিভ এবং নেগেটিভ দুই রকমই হতে পারে। তার মানে সঠিক উত্তর কি হবে না, উভয়ই হবে। সঠিক উত্তর কি হবে না, উভয়, ঠিক আছে। সঠিক উত্তর কি, উভয় ধর্মী। উভয় ধর্মী। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে কোশ্চেন নাম্বার 7 কি, দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ, আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে। অপশন নাম্বার এ দ্বিগুণ হবে, অপশন নাম্বার বি 4 গুণ হবে, অপশন নাম্বার সি অর্ধেক হবে, অপশন নাম্বার ডি 1/4 বা 1/4 হবে। ঠিক আছে, কি হবে দেখো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে, এটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটাকে কি করে আমরা সলভ করব, খুব সহজ এবং সিম্পল ভাবে সলভ করব। কিভাবে, কি বলেছে, দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ করা হলে তাদের দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, তাদের আকর্ষণ বা বিকর্ষণ বলটা কি হবে। আমাকে আকর্ষণ বা বিকর্ষণ বল, তার মানে আমাকে ফোর্সটা বার করতে বলেছে। দেখো কুলম্বের সূত্র থেকে আমি তো এই ফর্মুলাটা জানি, এই ফর্মুলাটা কিন্তু নোট করবে সবাই। এই ফর্মুলাটা তো আমরা জানি, এফ ইজ ইকুয়াল টু না, প্রথম থেকে লিখি যে কি, কুলম্বের সূত্র থেকে আমি এই ফর্মুলাটুকু তো জানি যে এফ প্রপোর্শনাল Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা তো জানি। এবার এখান থেকে আমি তো সিম্পলি এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা তো লিখতে পারি, কি পারি না, লিখতে পারি। এবার কি বলেছে, আমাকে এফ এর মানটা বার করতে বলেছে। কখন এফ এর মানটা আমাকে কখন বার করতে বলেছে না, যখন তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হয়ে যাবে, মানে দূরত্ব দ্বিগুণ হয়ে যাবে। এই কথাটার মানে হচ্ছে আটটা যখন আমার 2r হয়ে যাবে, দূরত্ব কি হচ্ছে না দ্বিগুণ হয়ে যাচ্ছে, আটটা কি হচ্ছে না 2r হয়ে যাচ্ছে। যদি এটা হয় তাহলে তখন এই বলের মানটা কি হবে, যখন r ইজ ইকুয়াল টু 2r হবে তখন এফটা আমার কত হবে, এটা আমাকে বার করতে বলেছে। তার মানে দেখো এই আর এর মানটা যদি আমি এখানটাতে এনে বসাই তাহলে কি পাবো, দেখো তো, যে এফ এটা আমি F1 ধরে নিলাম, এটা আমি ধরলাম F2, ঠিক আছে। তার নতুন বল যেটা হচ্ছে, যখন r ইজ ইকুয়াল টু 2r, তখন কি হচ্ছে দেখো, F2 ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই 2r, আর এর মানটা বসালাম আমি 2r, আর এখানে কি ছিল স্কোয়ার, তার মানে এখানেও স্কোয়ার বসিয়ে দিলাম। এবার দেখো, এবার যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই এ আর স্কোয়ার মানে কি 2 এর স্কোয়ার। প্রথমে দেখো এই 2r তার স্কোয়ার এইভাবে আছে, তাহলে এই স্কোয়ারটা প্রথমে এর সঙ্গে গুণ হবে, এর সঙ্গে এই স্কোয়ারটা মানে কি 2 এর স্কোয়ার ইন্টু আর এর স্কোয়ার আছে, এটাকে যদি আমি ভাঙি তাহলে আমি এটা পাচ্ছি। তাহলে 2 এর স্কোয়ার মানে কি 4 ইন্টু আর স্কোয়ার, তো দেখো 2 এর স্কোয়ার মানে 4 ইন্টু আর স্কোয়ার, পেলাম তো এইটুকুটা। এবার তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে তুমি কি দেখতে পাবে, যে F2 ইজ ইকুয়াল টু কি দেখতে পাবে, দেখো এটা একটু লক্ষ্য করো, এখানে তুমি দেখতে পাবে এই যে Q1 Q2 বাই আর স্কোয়ার, এইটুকু যে পার্টটা Q1 Q2 বাই আর স্কোয়ার, এই পার্টটা দেখো তো, এই পার্টটা না, দাঁড়াও দেখো, এখানে তুমি যেই জিনিসটা পাবে কে ইন্টু Q1 Q2 বাই 4 আর স্কোয়ার। হ্যাঁ, এবার তুমি একটু লক্ষ্য করো, এখানে তুমি যেই জিনিসটা পাচ্ছ, এই যে কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটাই তো এটা, এই যে কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার F1, এই পুরো পার্টটাই তো F1। তাহলে আমি F2 সমান এই মানটাতে আমি তো এখন লিখতে পারি F1 বাই 4, এটুকু তো লিখতে পারি। তার মানে F2টা কি হচ্ছে, তার মানে F2 কি হবে না 1/4 হবে, দেখো 1/4 আছে তো, এটাকে আমি তো আরও সিম্পলিভাবে লিখতে পারি 1/4 ইন্টু F1, এটা লিখতে পারি।
তাহলে 1/4 1/4, ঠিক আছে, সঠিক উত্তর হবে 1/4। দেখো চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, বিভব পার্থক্য পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বিভব পার্থক্য পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বিভব পার্থক্য কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? অপশন নাম্বার এ অ্যামমিটার, অপশন নাম্বার বি ভোল্টমিটার, অপশন নাম্বার সি থার্মোমিটার, অপশন নাম্বার ডি গ্যালভানোমিটার। তো দেখো এর সঠিক উত্তর হবে ভোল্টমিটার। ভোল্টমিটারের সাহায্যে আমরা কি করি না বিভব পার্থক্য তৈরি করি, ঠিক আছে। অ্যামমিটারের সাহায্যে আমরা কি করি, এর সাহায্যে আমরা কারেন্ট মাপি, এর সাহায্যে আমরা কারেন্ট মাপি, এর সাহায্যে আমরা কি করি না বিভব পার্থক্য তৈরি করি ভোল্টমিটারের সাহায্যে। থার্মোমিটারের সাহায্যে আমরা কি করি জ্বর মাপি। এই গ্যালভানোমিটারের সাহায্যে আমরা কি করি না একটা সার্কিটের মধ্যে কারেন্ট কোন ডিরেকশনে যাবে ওই ডিরেকশনটাকে আমরা ডিফাইন করি গ্যালভানোমিটারের সাহায্যে, ঠিক আছে। একটা সার্কিটের মধ্যে কারেন্ট কোন ডিরেকশনে যাবে ওইটুকু জিনিসটাকে আমরা ডিফাইন করি কি সাহায্যে না গ্যালভানোমিটারের সাহায্যে। ওকে চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, একটি বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে দিয়ে 8 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে ও 5 সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাণ কি হবে? অপশন নাম্বার এ 1.6 কুলম, অপশন নাম্বার বি 25 কুলম, অপশন নাম্বার সি 40 কুলম, অপশন নাম্বার ডি 4 কুলম। দেখো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং খুব ছোট্ট কোশ্চেন একটা। কি করে করবে, একটা বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে দিয়ে 8 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে কিসের সাহায্যে না 5 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে আমি এখানে প্রথমে গিভেন ডেটাগুলো লিখে নিই, কি গিভেন ডেটাগুলো লিখে ফেলি, কি কি দেওয়া আছে। দেখো গিভেন ডেটা লিখে ফেলি কি কি দেওয়া আছে। কারেন্ট আইটা দেওয়া আছে আমার কত না 8 অ্যাম্পিয়ার, 5 সেকেন্ড মানে টিটা আমার দেওয়া আছে কত 5 সেকেন্ড, ঠিক আছে 5 সেকেন্ড। এবার আমরা একটা ফর্মুলা জানি, কি জানি একটা ফর্মুলা জানি, খুব ইজি এবং খুব একটা সুন্দর ফর্মুলা জানি। ওই ফর্মুলাটা লিখি, দেখো এটা আমি ফর্মুলা জানি কি না I ইজ ইকুয়াল টু কিউ বাই টি, ঠিক আছে না। কারেন্ট সমান চার্জ বাই সময়, এই ফর্মুলাটা কি করে আসলো এইটুকু জিনিসটা একবার বলে রাখি। দেখো একটা সার্কিট, এটা একটা সার্কিট, ঠিক আছে, এটা একটা সার্কিট আছে, এটা পজিটিভ এটা নেগেটিভ। দেখো এটা একটা সার্কিট আছে, এই সার্কিটের মধ্যে কারেন্ট কতটা হবে বা কারেন্টের পরিমাণটা কি হবে সেটা আমরা কিভাবে জানতে পারি, সেটা আমরা জানতে পারি এই সার্কিটের মধ্যে প্রবাহিত চার্জ এবং প্রবাহিত চার্জকে যদি আমি কি করি না সময় দিয়ে ভাগ করি, তাহলে আমি কতটা কারেন্ট এই সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা আমি জেনে ফেলতে পারি বা সেটা আমি বের করে ফেলতে পারি খুব ইজিলি। এবার দেখো এখানে যদি আমি টি এর মানটা টি ইজ ইকুয়াল টু যদি আমি 1 সেকেন্ড দিই, তাহলে আমি এটা বলতে পারি না যে 1 সেকেন্ডে এই সার্কিটের মধ্যে দিয়ে কত পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে কারেন্ট, এটা তো আমি বলতে পারি। দেখো তো এই টি এর মানটা যখন আমি 1 বসাবো 1 সেকেন্ড, তখন তো আমি এটা এই ফর্মুলা থেকে আমি তো ইজিলি বলতে পারি যে 1 সেকেন্ডে এই সার্কিটের মধ্যে দিয়ে কত পরিমাণ চার্জ, কিউ মানে তো চার্জ, কিউ মানে চার্জ না। এবার আমি তো ইজিলি বলে ফেলতে পারি যে 1 সেকেন্ডে এই সার্কিটের মধ্যে দিয়ে কত পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে ওটাই হচ্ছে কি না কারেন্ট, যদি টি এর মানটা যদি আমি 1 নিই, ঠিক আছে কি না, যদি টি এর মানটা কি নিই না 1 নিই। এবার দেখো এবার আমাকে কি বার করতে বলেছে, আমাকে এখানে বার করতে বলছে প্রবাহিত আধানের পরিমাণ, মানে এই যে কিউ আধানটা, এই কিউ এর পরিমাণটা বার করতে বলেছে। এবার এটা থেকে আমি কিউ ইজ ইকুয়াল টু এটা থেকে আমি এই কিউ ইজ ইকুয়াল টু এটা থেকে আমি ইজিলি এই যে কিউ, এটা থেকে আমি ইজিলি এই কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি এটা লিখতে পারি তো এটা থেকে এটা লিখতে পারি। এবার আমি জাস্ট এই মানগুলো এখানে টুকুস করে বসিয়ে ফেলো, কি পাবো দেখো কিউ ইজ ইকুয়াল টু আইটা কি না 8 অ্যাম্পিয়ার, 8 ইন্টু টি, 8 ইন্টু টি, ঠিক আছে, এই মাছিটা 8 ইন্টু টি, টিটা কত আছে এখানে, টিটা আছে 5 সেকেন্ড, ঠিক আছে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু 5 ইন্টু 8 কত 40,
40। এবার দেখো কিউ, কিউ মানে কি আধান, আধানের একক কি, আধানের একক হচ্ছে কুলম, মানে 40 কুলম। ঠিক আছে, এককগুলো এইভাবে বসাতে হয় পরীক্ষার সময়ও, যে তোমাকে যে জিনিসটা বার করতে হবে ওই জিনিসটার একক কী হবে ওটা টুকুস করে জাস্ট এখানে বসিয়ে ফেলবে। তাহলে দেখো, তাহলে কী বার করতে বলেছিল আমাকে, আধানের পরিমাণ, তাহলে আধানের পরিমাণ কী হবে না 40 কুলম। বুঝাতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন, কী বলেছে নেক্সট কোশ্চেনে, নাইক্রোম তারের বৈশিষ্ট্য, নাইক্রোম তারের বৈশিষ্ট্য। তাহলে কোশ্চেন থেকে আমি বুঝতে পারছি নাইক্রোম কি, তার নাইক্রোম হচ্ছে এক প্রকারের তার, ওই তারের বৈশিষ্ট্যটা কি, নাইক্রোম তারের বৈশিষ্ট্যটা কি। দেখো নাইক্রোম তারের বৈশিষ্ট্য, গলনাঙ্ক, প্রথম অপশানে কি আছে, গলনাঙ্ক বেশি কিন্তু রোধাঙ্ক কম, গলনাঙ্ক কম কিন্তু রোধাঙ্ক বেশি, গলনাঙ্ক ও রোধাঙ্ক উভয়ই খুব বেশি, গলনাঙ্ক ও রোধাঙ্ক উভয়ই খুব কম। এর সঠিক উত্তর হবে গলনাঙ্ক এবং রোধাঙ্ক উভয়ই খুব বেশি। ঠিক আছে, এবার আমি তোমাদের এর আগের কোশ্চিনে বুঝালাম যে রোধাঙ্কটা কি, রোধাঙ্ক হচ্ছে কারেন্টকে বাধা দেওয়ার ক্ষমতা, কারেন্ট বাধা দেওয়ার ক্ষমতা, বাধা দেওয়ার ক্ষমতা। ঠিক আছে, কারেন্ট বাধা দেওয়ার ক্ষমতায় কী বলছে না রোধাঙ্ক বলছে। তার মানে আমি এইটুকু জিনিস বুঝতে পারছি, একটা সার্কিটের মধ্যে একটা তারের রোধ যত বেশি হবে, একটা তারের রোধ যত বেশি হবে ওখান দিয়ে কারেন্ট খুব কম প্রবাহিত হবে, তাই তো? সেটাই তো বুঝাচ্ছে আমাকে যে কারেন্ট বাধা দেওয়ার ক্ষমতায় কী বলি না আমরা রোধ বলি। তাহলে একটা তারের মধ্যে যদি রোধ খুব বেশি হয়, রোধ যদি খুব বেশি হয়ে যায়, তাহলে ওই তারের মধ্যে দিয়ে কারেন্ট কি যেতে পারবে, কারেন্ট কি যেতে পারবে, তা কারেন্ট কি বাধা পাবে। তার মানে আমি যদি তোমাকে এখন বলি একটা ফাঁকা মাঠ আছে, একটা ফাঁকা ফুটবল মাঠ, সেখানে তুমি দৌড়াবে, সেখানে তুমি একবার দৌড়াবে, আরেকবার আরেকবার একটা মাঠে 50 জন ছেলেপেলে আছে, সেই 50 জনের মাঝখানে তুমি দৌড়াবে, তোমার কোথায় দৌড়াতে বেশি কষ্ট হবে? ডেফিনেটলি যেখানটাতে 50 জন আছে সেখানটাতে তোমার দৌড়াতে বেশি কষ্ট হবে। তার মানে কি হচ্ছে, তোমাকে ওখানে কেউ বাধা দিচ্ছে। তার মানে তুমি যদি কারেন্ট হও, ওই মাঠটা যদি তোমার কাছে সার্কিট হয়, তাহলে ওই সার্কিটের মধ্যে বাধা দিচ্ছে কারা, ওই যে 50 জন ছেলেপেলে যারা আছে তারা বাধা দিচ্ছে, তাহলে তারা এখানে কাজ করছে কী হিসাবে, তারা এখানে কাজ করছে রোধ হিসাবে, তাই না? তারা এখানে কাজ করছে কী হিসাবে, রোধ হিসাবে। যদি কোনো মাঠে যদি কেউ না থাকে, ফাঁকা মাঠ থাকে, তোমাকে যদি আমি দৌড়াতে বলি, তাহলে তুমি সেখানে দ্রুত দৌড়াবে, সেখানে তোমাকে বাধা দেওয়ার কেউ নেই, মানে সেখানে রোধই নেই, তাই নয় কি? তার মানে ভাবো, রোধটা কি না, রোধ হচ্ছে কারেন্টকে বাধা দেওয়ার ক্ষমতা, সেটাই কি বলছে না রোধ। এবার গলনাঙ্ক, এই গলনাঙ্কটা কি, গলনাঙ্ক, গলনাঙ্ক মানে হচ্ছে একটা তার কত 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 তাড়াতাড়ি গলে যাবে, কত তাড়াতাড়ি গলে যাবে। এবার কি করে গলে যায়, গলে যাওয়ার প্রধান কারণ হচ্ছে হিট। যদি একটা তারের মধ্যে আমি যদি খুব কম পরিমাণে হিট দিই এবং তারটা যদি খুব বেশি গলে যায়, তার মানে আমি ডেফিনেটলি তাকে বলতে পারি যে ওই তারের গলনাঙ্কটা খুব বেশি, ওই তারের গলনাঙ্কটা খুব বেশি। এবার যদি আমি এমন কোনো একটা তার নিলাম যেখানে আমি খালি হিট দিয়ে যাচ্ছি কিন্তু ওই আর গলছে না, তখন আমি বলতে পারি যে ওই তারের যে গলনাঙ্ক, সেই গলনাঙ্কের যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটা খুব কম, কিন্তু সিমিলারলি এই যে নাইক্রোম তার, এই নাইক্রোম তারটা কী হয়, এই নাইক্রোম তারের রোধাঙ্ক খুব বেশি, মানে এই তার দিয়ে সহজে কারেন্ট যেতে পারে না, রোধাঙ্ক খুব বেশি। সেটাই তো বোঝাচ্ছে। আমি যতটুকু বুঝালাম তোমাকে, সেটা দিয়ে যদি আমি কনক্লুড করার চেষ্টা করি, তার মানে তো এইটুকুই বুঝতে পারবো যে এই নাইক্রোম তারের রোধাঙ্ক বেশি, তার মানে সেটা দিয়ে কারেন্ট খুব কম প্রবাহিত হবে, বাধা পাবে বেশি। ঠিক আছে, আর কি বলছে না গলনাঙ্ক খুব বেশি, মানে এই তারে একটু হিট দিলে খুব দ্রুত গলে যাবে, একটু হিট দিলে খুব দ্রুত গলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে নাইক্রোম তারের বৈশিষ্ট্য, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। না, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, চম্বুকের সমমেরু পরস্পরকে কি করে, চম্বুকের সমমেরু পরস্পরকে কি করে। অপশন নাম্বার এ আকর্ষণ, অপশন নাম্বার বি প্রতিক্রিয়া করে না, অপশন নাম্বার সি বিকর্ষণ, অপশন নাম্বার ডি সব সময় পরিবর্তিত হয়। ঠিক আছে, দেখো এটা কি হবে, চম্বুকের সমমেরু, চম্বুকের দুটো মেরু থাকে, এটা আমরা জানি। চম্বুকের কটা মেরু থাকে না, দুটো মেরু থাকে। এটা একটা চম্বুক, ঠিক আছে, এখানে আছে নর্থ পোল, এখানে আছে সাউথ পোল, এবং এটা আরেকটা চম্বুক, এটা নাকি এটা আরেকটা চম্বুক, এখানেও আছে নর্থ পোল, এখানে আছে সাউথ পোল। ঠিক আছে, এবার দেখো এই চম্বুকের সমমেরু মানে কি, মানে কি সমান, যখন দুটো মেরুই ইকুয়াল, মানে এই নর্থ পোল আর নর্থ পোল যখন তুমি দুটো চম্বুকের নর্থ পোল একই দিকে নিয়ে আসবে, সিমিলার দিকে যখন তুমি নিয়ে আসবে, তখন দেখবে এরা দুজনকে বিচ্ছিন্ন করছে, আরও দূরে সরে যাচ্ছে, আরও কি হচ্ছে না দূরে সরে যাচ্ছে। এই চম্বুক দুটা কি হবে, যদি নর্থ পোল একদিকে হয়ে যায়, তাহলে এই চম্বুক দুটা দূরে চলে যাবে, এখানে চলে আসবে একটা, আর একটা চলে আসবে এখানে। ঠিক আছে, যদি সিমিলারলি এই সাউথ পোল হয়ে যায়, আমি ধরে নিলাম এটা সাউথ পোল, আর আরেকটা চম্বুকের এটা ধরে নিলাম সাউথ পোল, এই সিমিলারলি যখন তুমি দুটো
সমমেরু যখন তুমি কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করবে, এই চুম্বকগুলো আরও কী হয়ে যাবে না, দূরে সরে যাবে, দূরে সরে যাবে এই চুম্বকগুলো, ঠিক আছে। কিন্তু কিন্তু তুমি যদি একটা চুম্বকের নর্থ পোল আরেকটা চুম্বকের সাউথ পোলকে এক জায়গায় নিয়ে আসো, তখন দেখবে এই দুটো চুম্বক পরস্পরকে কী করছে না, আকর্ষণ করছে, আকর্ষণ করবে। তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি, যখন আমরা চুম্বক নিয়ে খেলা করি তখন আমরা দেখি না মাঝে মাঝে চুম্বক দুটো দূরে সরে যাচ্ছে, মাঝে মাঝে চুম্বক দুটো খুব কাছাকাছি চলে আসছে। যখনই দূরে সরে যাচ্ছে তখনই আমাকে বুঝে নিতে হবে আমার ডান হাতের চুম্বক আর বাম হাতের চুম্বকের যে পোল দুটো, ওই পোল দুটো ইকুয়াল, এটাও নর্থ পোল এটাও নর্থ পোল, দুটো পোল ইকুয়াল, তখনই চুম্বক দুটো কী হচ্ছে না, দূরে সরে যাচ্ছে। আর যখনই কাছাকাছি চলে আসছে তখনই আমাদের ভেবে নিতে হবে যে আমার ডান হাতের পোল যদি আমার সাউথ পোল হয়, তাহলে ডেফিনেটলি বাম হাতের পোলটা আমার নর্থ পোলই হবে, বাম হাতের চুম্বকের পোলটা নর্থ পোলই হবে। তখনই তারা একে অপরকে কী করবে না, অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে। তাহলে কি না, চুম্বকের সমমেরু পরস্পরকে কী করবে না, বিকর্ষণ করবে, ঠিক আছে। বুঝতে পারলাম, বিকর্ষণ করবে, বিকর্ষণ করা মানে দূরে সরে যাওয়া, ছিটকে দেওয়া, বিকর্ষণ করবে। চলো নেক্সট কোশ্চেন, কি বলেছে নেক্সট কোশ্চেনে, এসিকে ডিসিতে পরিণত করতে ব্যবহৃত হয়, এসিকে ডিসিতে করতে কি ব্যবহৃত হয়, ঠিক আছে। অপশন নাম্বার এ অ্যাম্পলিফায়ার, অপশন নাম্বার বি রেকটিফায়ার, অপশন নাম্বার ডি অসিলেটর, অপশন নাম্বার সি অসিলেটর, অপশন নাম্বার ডি ডায়নামো। দেখো, এসিকে ডিসিতে পরিণত করতে কি ব্যবহৃত হয়, এর সঠিক উত্তর হবে কি না, রেকটিফায়ার। তোমাকে যদি আমি এখন বলি একটা রেকটিফায়ারের জলজান্ত উদাহরণ দাও, তোমরা কি দিতে পারবে? হ্যাঁ, তোমরা যেটা ভেবেছো ঠিক ভেবেছো। একটা রেকটিফায়ারের জলজান্ত উদাহরণ হচ্ছে কি না, চার্জার, চার্জার, মোবাইলের চার্জার। মোবাইলের চার্জারটা কি করে, মোবাইলের চার্জারটা তুমি যখন একটা সার্কিটে তোমার ঘরের ওই বোর্ডে তুমি যখন লাগাও ওই চার্জারটাকে, তুমি দেখবে চার্জারটা লাগিয়ে ওই ডেটা কেবিলে যখন তুমি মোবাইলে লাগাও, তখন কি হয় না, এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে তোমার মোবাইলে ওই চার্জ দেয়, ঠিক আছে। তাহলে রেকটিফায়ারের প্রধান কাজ কি হচ্ছে না, এসিকে ডিসি করা, ঠিক আছে। এবার আমি তোমাদের এই পড়ানোর ক্ষেত্রে বলে রাখি যে এসিটা কি আর ডিসিটা কি, এসি কি আর ডিসিটা কি। এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে। তার মানে এটা এমন কারেন্ট, এসিটা কি না, এসি হচ্ছে একটা অল্টারনেটিং কারেন্ট। এই কারেন্টের কি হয়, এটাও একটা কারেন্ট এটাও একটা কারেন্ট, ঠিক আছে। দেখো এই এসি কারেন্টে কি হয়, এসি কারেন্টে সময়ের সঙ্গে সঙ্গে না কি হয়, কারেন্টের যে দিক, এই দিকটা পরিবর্তন হয়। তার মানে এখানে এসি কারেন্টের দিক পরিবর্তন হয়, দিক পরিবর্তন হয়, এসি কারেন্টের দিক পরিবর্তন হয়। আর ডিসি কারেন্টে কি হয়, ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, এখানে কি হয় না, এখানে কোনো দিক পরিবর্তন হয় না, সোজাসুজি যায়, দিক পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। এবার এবার তুমি ভাবো, এবার তোমরা একটু ফিল করো বিষয়টাকে, এটা কিভাবে হয়। তোমাদের ট্রান্সফরমার থেকে তোমাদের বাড়িতে যে কারেন্টটা আছে সেটাও এসি কারেন্ট। কি করে, দেখো ট্রান্সফরমার থেকে তোমার বাড়িতে কারেন্ট আসছে বাড়ির মিটারে, এবং তোমার বাড়ির মিটার থেকে তোমার রুমে যে কারেন্টটা আসছে ওটা কি হিসাবে আসছে না, এসি কারেন্ট হিসাবে আসছে, ঠিক আছে, এসি কারেন্ট হিসাবে। কেন এসি কারেন্ট হিসেবে আসছে, এসি কারেন্ট মানেই তো দিক পরিবর্তন হয়। তার মানে তোমার বাড়ির মিটার থেকে সমপরিমাণ কারেন্ট তোমার ঘরের দিকেও আসছে, তোমার বাবা মার ঘর যদি তোমার ঘরের অপোজিট দিকে থাকে সেই ঘরেও যাচ্ছে। কারেন্টটা কী হচ্ছে, ওর দিকটা সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে, ডিফারেন্ট দিকে দেখবে কারেন্ট যাচ্ছে, কারেন্টের দিকটা কী হচ্ছে না, পরিবর্তন হচ্ছে। তখন সেই কারেন্টগুলো কী বলবো না আমরা, এসি কারেন্ট। তার মানে আমি এখান থেকে বোঝাতে পারলাম আমরা এসি কারেন্ট ম্যাক্সিমাম সব জায়গাতে ইউজ করি। তোমার বাড়িতে যে কারেন্টগুলো ব্যবহার করা হয় সেটা কী কারেন্ট ব্যবহার করা হয় না, এসি কারেন্ট ব্যবহার করা হয়। আর ডিসি কারেন্ট হচ্ছে ডিরেক্ট কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট। কি ডাইরেক্ট কারেন্টটা, দেখো তোমরা কোনো দিন যদি গাড়িতে ধরো কোনো দিন একটা গাড়িতে তোমরা ওই ডেটা কেবিল লাগিয়ে মোবাইল চার্জ দাও না, যে গাড়িতে ধরো একটা কেবিল লাগিয়ে দিলে, কেবিল লাগিয়ে সেখান থেকে কী করলে না, মোবাইলটা চার্জে দিয়ে দিলে, সেখানে কি চার্জারের মাথাটার কি কোনো প্রয়োজন হয়, মাথাটার কোনো প্রয়োজন হয় না, জাস্ট ডেটা কেবিলটা তুমি গাড়ির মধ্যে পুট করে দিলে আর সেখান থেকে নিয়ে টুকুস করে মোবাইলে চার্জ করে নিলে, সেটা কি হচ্ছে, ডিরেক্ট আসছে কারেন্টের ওই মাথাটার কোনো দরকারই হচ্ছে না ওই জায়গাটাতে। তার মানে আমি এখান থেকে বুঝাতে পারলাম নাকি ডিসি কারেন্ট হচ্ছে ডিরেক্ট কারেন্ট, ঠিক আছে। এসি কারেন্ট কিন্তু খুব ভয়াবহ ক্ষতিকর হয়, ঠিক আছে, এসি কারেন্ট। তাহলে চলো এবার আমি তোমাদের একটা জিনিস বলে রাখি, এই যে কারেন্ট কোন ধরনের রাশি,
ঠিক আছে, কারেন্ট কোন ধরনের রাশি। যেহেতু আমি ফিজিক্সের স্টুডেন্ট তাই আমি বলবো যে কারেন্ট যে প্রকার রাশি সেটা হচ্ছে এক প্রকার টেনসর রাশি, ঠিক আছে। এই টেনসর মানে তোমরা বুঝতে পারবে না, কারণ কেন বুঝতে পারবে না, এটা হচ্ছে একটু হায়ার ফিজিক্সের একটা পার্ট, ঠিক আছে। কারেন্ট অ্যাকচুয়ালি টেনসর রাশি, কিন্তু যেহেতু তোমাদের ছোট ক্লাস, তোমরা জাস্ট সেখানে বলবে কারেন্ট হচ্ছে একটা কী রাশি না স্কেলার রাশি, কারেন্ট হচ্ছে কী রাশি না স্কেলার রাশি। এবার তোমাদের মধ্যে আমি এটা প্রথমে লিখে দিই, স্কেলার রাশি। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসবে, স্যার আপনি তো এক্ষুনি বললেন যে কারেন্ট সময়ের সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন হয়, মানে দিকের কথা আছে, তাহলে এটা কেন স্কেলার রাশি হবে, কেন ভেক্টর রাশি হবে না? ভেক্টর রাশিতেই তো আমরা পড়েছিলাম যে রাশির মান এবং দিক দুটোই আছে সেটাই তো ভেক্টর রাশি, আর যে রাশির শুধু মান আছে দিক নেই সেটা কি রাশি না স্কেলার রাশি। আর আপনি তো এখনই বললেন যে কারেন্ট দিক পরিবর্তন হয়, মানে দিকের কথা তো আছে, তাহলে এটা কেন ভেক্টর হবে না? প্রশ্ন তো হতে পারে, প্রশ্ন হওয়াটা স্বাভাবিক। তাহলে কেন ভেক্টর হবে না? আমরা ভেক্টরের ডেফিনেশনটা যখন আমি পড়িয়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে রাশির মান এবং দিক দুটোই থাকে তখন সেই রাশি কি বলি না আমরা ভেক্টর রাশি বলি তো সেই রাশি কি বলি না আমরা ভেক্টর রাশি বলি। এবং যে রাশির মান থাকে কিন্তু দিক থাকে না, সেই রাশিগুলোকে আমরা কি বলি না স্কেলার রাশি বলি। এই সংজ্ঞাটুকু আমরা দিয়েছিলাম। তাহলে ভেক্টরের সংজ্ঞাটা একটু চেঞ্জ করতে হবে, একটু সিমিলার চেঞ্জ, একটু ছোট্ট চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে না, ভেক্টরের সংজ্ঞাতে আমি যখন বলেছিলাম ভেক্টরের সংজ্ঞাটা হবে যে রাশির মান এবং সুনির্দিষ্ট দিক থাকে, যে রাশির মান এবং সুনির্দিষ্ট দিক থাকে তাদের আমরা কি বলি না ভেক্টর রাশি। সুনির্দিষ্ট দিক, এই কথাটুকু অ্যাড করতে হবে, যে রাশির মান এবং সুনির্দিষ্ট দিক তাদেরকে কি বলি আমরা না ভেক্টর রাশি। আর যে রাশি শুধু মান থাকে কোনো দিক থাকে না তাদেরকে কি বলি আমরা স্কেলার রাশি। এবার দেখো কারেন্টের ব্যাপারটা ভাবো, একটা সার্কিটের মধ্যে দিয়ে দেখো কারেন্টের ব্যাপারটা একটু ভাবো। একটা সার্কিটের মধ্যে দিয়ে, এটা একটা সার্কিট, ঠিক আছে, এটার মধ্যে দিয়ে আমি কি করব না কারেন্ট পাঠাবো। আমি এখানে প্রথমে লাগালাম কি, আমি এখানে প্রথমে একটা নেগেটিভ মানে যে ছোট দাগটা যেটা ছোট হবে এটা নেগেটিভ, ঠিক আছে। এবার এখানে আমি একটা লাগালাম পজিটিভ। এবার দেখো আমি প্রথমেই বলেছিলাম কারেন্ট কি করবে না এদিক দিয়ে ফলো করবে, এদিক দিয়ে যাবে, পজিটিভ টু নেগেটিভ, এদিক দিয়ে যাবে, ঠিক আছে, এদিক দিয়ে যাবে। এটা হচ্ছে কারেন্টের দিক। এবার যদি আমি এটাকে উল্টো করে দিই তারপর কারেন্ট যাবে, কি করে যাবে, ধরে নাও এটাতে আমি করে দিলাম পজিটিভ আর এটাতে আমি করে দিলাম নেগেটিভ। এবার কি করবে না, এবার কারেন্ট এদিক দিয়ে যাবে, দেখো তো কারেন্টের ডিরেকশনটা কি সুনির্দিষ্ট দিক কি আছে, এটার কি সুনির্দিষ্ট দিক, কখনো এদিক দিয়ে আসছে, যখন আমি এটাকে পজিটিভের সঙ্গে লাগাচ্ছি তখন এদিক দিয়ে আসছে, যখন নেগেটিভের সঙ্গে লাগাচ্ছি তখন এদিক দিয়ে, যখন এটাকে যখন আমি ঘুরিয়ে দিচ্ছি তখন কারেন্ট আবার এদিক দিয়ে যাচ্ছে। এটা কোনো সুনির্দিষ্ট দিক নয়, তাই জন্য এই রাশিটাকে কি বলবো আমরা, এই রাশিটাকে বলবো আমরা স্কেলার রাশি, ঠিক আছে। সিমিলারলি আমরা যখন দূরত্ব আর সরণ যখন আমরা পড়ি ওই জিনিসটা তো তুমি দেখবে, যখন আমরা দূরত্ব পড়ি, দূরত্ব কিন্তু একটা স্কেলার রাশি আর সরণ কিন্তু একটা ভেক্টর রাশি। কেন, দেখো দূরত্ব মানে আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাত্রা করব, এবার আমি কোন পথ দিয়ে যাত্রা করবো, আমি ধরো এদিক দিয়ে যাত্রা করলাম, এটা হচ্ছে দূরত্ব, মানে টোটাল পাথ থেকে বোঝাচ্ছে। তুমি দেখো তো এটা কি সুনির্দিষ্ট দিক, কখনোই সুনির্দিষ্ট দিক হতে পারে না। কেন হতে পারে না, তুমি দেখো, তুমি এই বরাবর সুনির্দিষ্ট দিক বার করার জন্য আমাদের কি করতে হবে না স্পর্শক টানতে হবে। তুমি যখন এই বরাবর যখন একটা তুমি স্পর্শক টানবে, এই দিকটা বরাবর তুমি যখন একটা স্পর্শক টানবে, প্রথমে তুমি এখান দিয়ে একটা স্পর্শক টানো, দেখবে ডিরেকশনটা হবে এইদিকে, তুমি এখান দিয়ে একটা স্পর্শক টানো, ডিরেকশনটা হবে এইদিকে, তুমি এটা দিয়ে একটা স্পর্শক টানো, এই ডিরেকশনটা হবে এইদিকে। দেখো তো এই ভেক্টরগুলো সব কি ইকুয়াল, কখনোই ইকুয়াল না, কখনোই ইকুয়াল হতে পারে না। একটা যাচ্ছে এদিকে, একটা যাচ্ছে এদিকে, এগুলো কি ইকুয়াল, কখনো ইকুয়াল না। কিন্তু তুমি যখন ডিস্টেন্সের কথা কল্পনা করবে তখন তুমি দেখবে ডিস্টেন্স মানে কি, এ থেকে বি পয়েন্টে যেতে আমার শর্টেস্ট যে পাথটা লাগবে সেটাই তো হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, এটাই তো আমার ডিসপ্লেসমেন্ট। তোমরা দেখো তুমি এখানে এ থেকে বিতে যাচ্ছ, শর্টেস্ট পাথ কি, এটা তো শর্টেস্ট পাথ, এখানে এ এটা বি। এবার তুমি এটা কিন্তু একটা ভেক্টর রাশি, কেন ভেক্টর রাশি, তুমি দেখো তো এখান বরাবর একটা স্পর্শক টানবে, দেখবে এদিক বরাবর যাবে, এই বরাবর স্পর্শক যখন তুমি টানবে দেখবে এদিক বরাবর, প্রত্যেকটা ভেক্টরের মান দেখবে সেম, প্যারালাল এদিক বরাবর। তাহলে এটা কিন্তু এটা ডেফিনেটলি কি রাশি না ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি, এর একটা কি না সুনির্দিষ্ট দিক আছে, সুনির্দিষ্ট একটা দিক আছে। কিন্তু কারেন্টের ক্ষেত্রে দেখো তো কোনো সুনির্দিষ্ট দিক আছে, কখনোই না। আমি যখন এদিকে যখন পজিটিভ লাগাচ্ছি কারেন্ট এদিকে প্রবাহিত হচ্ছে, যখন আমি এটাকে উল্টে দিচ্ছি কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এর কোনো সুনির্দিষ্ট দিক নেই। তাই জন্য এটা কি রাশি না, এটা একটা স্কেলার রাশি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলে, যে কোশ্চেন নাম্বার 13। দেখো এই কোশ্চেনের এই কারেন্টের এই কোশ্চেনে কিন্তু তোমাদের পুরো কোশ্চেনটা পোস্টমর্টম করিয়ে দিলাম যে কোথায় কি রকমের রাশি হবে, কোথায় ভেক্টর রাশি, কোথায় স্কেলার রাশি, আর কোনোদিন ভুলবে না, ঠিক আছে। চলো
নেক্সট কি বলেছে, লেঞ্জের সূত্র থেকে জানা যায়, কি জানা যায়, আবিষ্ট তড়িৎচালক বলের মান জানা যায়, না আবিষ্ট প্রবাহের অভিমুখ জানা যায়, না আবিষ্ট প্রবাহের মান জানা যায়, না আবিষ্ট প্রবাহের মান ও অভিমুখ জানা যায়। এর সঠিক উত্তর কি হবে, না আবিষ্ট প্রবাহের অভিমুখ জানা যায়। ঠিক আছে, কি করে জানা যায়, এবার প্রথমে আমি দেখি লেঞ্জের সূত্রটা একটু আমরা দেখি। লেঞ্জের সূত্রটা কি, দেখো লেঞ্জের সূত্র কি না, লেঞ্জের সূত্র হলো তড়িৎচুম্বকীয় আবেশের একটি নিয়ম, যা বলে যে যখন কোনো পরিবাহীর চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে তখন পরিবাহীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক এমন হয় যেন আবিষ্ট তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মূল চৌম্বক প্রবাহের পরিবর্তনকে বাধা দেয়। বাপরে বাপ, যা কিছু লেখা আছে। ঠিক আছে, চলো এটা তোমরা কেউ বুঝতে পারো না, ঠিক আছে, না বুঝাটাই স্বাভাবিক, আমিও বুঝিনি, কিন্তু আমি তোমাদের লেঞ্জের সূত্রটা এবার বুঝিয়ে দিচ্ছি, আর কোনোদিন ভুলবে না এমনভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই সূত্রটুকু পড়ে আমি যতটুকু বুঝতে পারলাম ওটাকে জাস্ট আমি একবার একটু ছবির আকারে এঁকে নিই আর তোমাদের এমনভাবে বুঝিয়ে দেবো, আর কোনোদিন ভুলবে না। এইটুকু পরে আমি যতটুকু বুঝতে পারলাম ওইটুকু জিনিসটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। লেঞ্জের সূত্র কোনোদিন কেউ মুখস্থ করবে না, ঠিক আছে, সূত্র কোনোদিন মুখস্থ করবে না, সূত্রটাকে ফিল করবে। তাহলে লেঞ্জের সূত্র কি বলছে, দেখো লেঞ্জের সূত্র, এই লেঞ্জের সূত্রটা কি বলছে, যদি ধরে নাও এখানে একটা চৌম্বক আছে, ঠিক আছে, এখানে একটা চৌম্বক আছে, ভালোভাবে বুঝবে কিন্তু এটা, ধরে নাও এখানে একটা চৌম্বক আছে, চৌম্বকের এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, এবং এখানে একটা কি আছে না সার্কিট আছে, এটা সার্কিট, ঠিক আছে, একটা এখানে একটা সার্কিট আছে। এবার দেখো যখন যখন তুমি এই চৌম্বক ক্ষেত্রের অবস্থানের পরিবর্তন ঘটাবে, মানে এই চৌম্বকটাকে তুমি যখন এদিক আগা, এদিকে একবার এগিয়ে নিয়ে আসলে, এদিকে একবার পিছিয়ে নিয়ে গেলে, এদিকে একবার নিয়ে এলে, এদিকে একবার নিয়ে গেলে, ধরো এই চৌম্বক ক্ষেত্রটাকে, এই জায়গাটা যখন তুমি এই চৌম্বকটাকে নাড়াচাড়া করাচ্ছ, পরিবর্তন ঘটাচ্ছ, তখন কি হবে, এর পরিবর্তনটা ঘটানোর ফলে এখান দিয়ে কারেন্ট পাস হবে, এখান দিয়ে কি হবে না, এখান দিয়ে একটা কারেন্ট পাস হবে, ঠিক আছে, এখান দিয়ে কারেন্ট পাস হলো, ঠিক আছে, কারেন্ট এখান দিয়ে পাস হলো, ধরো এখান দিয়ে কারেন্ট পাস হলো, কারেন্ট পাস হওয়ার কারণে যখন এই কারেন্টটা এটা দিয়ে পাস হবে, তখন কি হবে, কারেন্টটা পাস হওয়ার জন্য এই যে এখানে এই যে এইটুকু জায়গার জন্য যখন কারেন্টটা পাস হবে, তখন এখানে আবার একটা কি হবে, এখানে আবার একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এখানে আবার একটা কি হবে না, চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এখানে আবার একটা চৌম্বক ক্ষেত্র, তার মানে মোট কথা এখানে আবার একটা চৌম্বক তৈরি হবে, যেটার সিমিলার এখানে হবে নর্থ পোল, এখানে হবে সাউথ পোল, এই পোল দিয়ে এখানে একটা চৌম্বক তৈরি হবে। এই চুম্বকটাকে তুমি যখন নাড়াচাড়া করাচ্ছ, তার জন্য এখান দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটা দিয়ে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, যাওয়ার ফলে এখানে একটা কি হচ্ছে না, এখানে একটা চুম্বক উৎপন্ন হচ্ছে, চুম্বক ক্ষেত্রের তৈরি হচ্ছে, চুম্বক ক্ষেত্রের এখানেও নর্থ পোল, এখানেও সাউথ পোল। এবার দেখো, এবার লক্ষ্য করো, এই নর্থ পোল মানে এই চুম্বকের নর্থ পোল আর এই চুম্বকের নর্থ পোল দুটোই কি ইকুয়াল। এবার আমি কি বলেছিলাম, দুটো চুম্বকের সমমেরু কি করে না, পরস্পরকে বিকর্ষণ করবে, কি করবে তখন, যেহেতু দুটো পোল ইকুয়াল সমান, তখন কি করবে, এই চুম্বকটাকে দূরে সরিয়ে দেবে, এই চুম্বকটাকে কি করবে না, দূরে সরিয়ে দেবে। তো প্রথমে এখানে ছিল, তারপর চুম্বকটা দূরে সরিয়ে কোথায় চলে আসলো, এখানে চলে আসলো, দূরে সরিয়ে এখানে চলে আসলো, এখানে ওর নর্থ পোল, এখানে ওর হয়ে গেল সাউথ পোল। তার মানে ইনিশিয়াল অবস্থায় কি ছিল না, ইনিশিয়াল অবস্থায় এটা ভালোভাবে বুঝে, ইনিশিয়াল অবস্থায় চুম্বকটা তো এখানে ছিল, এটা নর্থ পোল আর এটা সাউথ পোল ছিল, এই চুম্বকটাকে নড়াচড়া করার ফলে এখান দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে সার্কিট দিয়ে, তার জন্য এখানে আবার একটা চুম্বক উৎপন্ন হচ্ছে বা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, এই চুম্বক ক্ষেত্রে ঠিক সিমিলার তৈরি হচ্ছে, এখানে নর্থ পোল এখানে সাউথ পোল, এই নর্থ পোল আর এই নর্থ পোল দুটো পোলই কি হচ্ছে না ইকুয়াল, ইকুয়াল হওয়ার কারণে এই একে কি করছে, দূরে সরিয়ে দিচ্ছে, একে কি করছে না, দূরে সরিয়ে দিচ্ছে, এখানে সরিয়ে দিচ্ছে, নর্থ পোল আর সাউথ পোল এখানটাতে সরিয়ে দিচ্ছে। এবার তুমি ভাবো তো, এই চুম্বকটার জন্যই তো এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে, ফলেই তো এটা সৃষ্টি হলো, মানে এর জন্যই তো এটার সৃষ্টি, ইনিশিয়াল অবস্থাতে এর জন্যই তো এটার সৃষ্টি। আবার কি হচ্ছে, সৃষ্টি হওয়ার পরে এই আবার ওকে দূরে সরিয়ে দিচ্ছে, তার মানে এই আবার ওকে বলছে তোকে আমার লাগবে না আর। তার মানে আমি এখান থেকে বুঝতে পারলাম যে যার জন্য এই চুরি করলো সেই তাকে চোর বলছে, তাই না। দেখো এর জন্য, এই চুম্বকটার জন্য এখানে চুম্বক ক্ষেত্রে তৈরি হলো, এখানে একটা চুম্বকের সৃষ্টি হলো, এই আবার একে এখন দূরে সরিয়ে দিচ্ছে, তোর আমার লাগবে না, এইটুকু জিনিসই লেঞ্জ বলেছিল, এটাকেই তোমরা নিজের ভাষায় একটু লিখে ফেলবে, সবসময় যে বইয়ের ভাষাতে লিখবে ঠিক তেমনটা না, একটু নিজের ভাষা করে লিখে ফেলবে, যাতে ওর
সূত্রের যে মেন বক্তব্যটা ওটা যাতে কখনো লোপ না পায়, কখনো না হারিয়ে যায়, তারপর নিজের ভাষা মতো লিখে ফেলবে, তাহলেই হবে। চলো, তাহলে বুঝাতে পারলাম। তা আবিষ্ট তড়িৎ প্রবাহের কি জানা যাচ্ছে না, অভিমুখটা জানা যাচ্ছে, যে কোন দিকে সরিয়ে দিবে, ওই যে ওকে দিকটা সরিয়ে দিচ্ছে ওইটাকে জানা যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। একটা বৈদ্যুতিক মোটরের কাজ কি, বা বৈদ্যুতিক মোটর কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি উৎপন্ন করে, না বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে, না যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে, না বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে? কে না বৈদ্যুতিক মোটরটা কি করে? মোটর বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। যদি না বুঝতে পারো কোনো প্রবলেম নেই, জাস্ট একটু ফিল করবে, যেই কথাগুলো বলছি ওই কথাগুলো মন দিয়ে শুনবে, কোনোদিন ভুলবে না যে বৈদ্যুতিক মোটর কি করে আর জেনারেটরের কাজ কি, এগুলো কোনোদিন ভুলবে না। এই জিনিসগুলো গুলিয়ে যায়, তো আমি যেভাবে বলছি এইভাবে মনে রাখো, আর কোনোদিন ভুলবে না। দেখো, প্রত্যেকের বাড়িতে মার্শাল আছে, বা মার্শাল আছে, যেটা দিয়ে কী করে না জল উৎপন্ন করে। কিভাবে জল উৎপন্ন করে? আমি মার্শালের ওই সবুজ সুইচটাকে দাবছি বলেই মার্শালের নিচে জলের নিচে কি হচ্ছে, নিচে একটা মোটর আছে, মোটরটা ঘুরছে, ঘোরার ফলে কি করছে না পাতাল থেকে জলটাকে তুলে নিয়ে এসে আমাদেরকে দিচ্ছে। ওই যে মোটরটা যে ঘুরছে এবং পাতাল থেকে জলটা তুলে কি করছে না আমাদেরকে দিচ্ছে। আমি কখন দিচ্ছে না, যখন আমি ওই সবুজ সুইচটাকে দাবছি, সবুজ সুইচটাকে টিপছি, তখনই তো এই জিনিসটা ঘটছে। তার মানে কি হচ্ছে দেখো তো, তার মানে হচ্ছে না যে বৈদ্যুতিক শক্তি, আমি সবুজ সুইচটাকে টিপার ফলে ওই মোটরটা ঘুরছে এবং জলটা উৎপন্ন হচ্ছে, ওই নিচে থেকে জলটা নিয়ে এসে আমাকে দিচ্ছে। এটা কাজ হচ্ছে কি না মোটরের কাজ। তাহলে কি হচ্ছে, বৈদ্যুতিক শক্তিতে তো আমার যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছে। যান্ত্রিক শক্তি মানে কি? যান্ত্রিক শক্তি মানে হচ্ছে তো যন্ত্রের দ্বারা যেটা কাজ করা হয়। এবার যন্ত্রটা ঘুরছে, ঘোরার ফলে নিচের থেকে জলটা তুলছে, ঘুরছে এবং নিচের থেকে জলটা তুলছে, মানে কি যান্ত্রিকভাবে কাজ করছে, যন্ত্রের দ্বারা কাজ হচ্ছে, করে আমাকে দিচ্ছে। কখন দিচ্ছে না, যখন আমি সুইচটাকে অন করছি, মানে কারেন্টটা আমি যখন পাঠাচ্ছি, তখন তো এই জিনিসটা হচ্ছে। এবার তুমি একটা জিনিস কল্পনা করো তো, যখন ধরো কারেন্ট নেই, তখন যদি তুমি সবুজ সুইচটা যদি তুমি তখন মানে একটু দাও বা টিপার চেষ্টা করো, তখন কি জল উৎপন্ন হবে? কখনোই উৎপন্ন হবে না। তখন কি তুমি জল পাবে? পাবে না। কেন পাবে না? কারণ তো কারেন্টই নেই। মোটরটা ঘুরবে কি করে? এই মোটর ওই যে মোটরটা ঘুরবে কি করে? মোটর তো ঘুরবেই না, কারেন্টই তো নেই, তাহলে মোটর ঘোরার কোনো প্রশ্নই ওঠে না। তার মানে আমি এখানে তো বুঝতে পারছি মোটরের কাজ কি না, মোটরের কাজ হচ্ছে বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা। ঠিক সিমিলার কাজটা যখন তুমি জেনারেটরের ক্ষেত্রে ভাববে, যখন তুমি ভাববে কি জেনারেটর, যখন তুমি ভাববে জেনারেটরের ক্ষেত্রে, জেনারেটর কি করে ভাবো, জেনারেটর প্রথমে কি করে? এই যে পুজো গেল সামনে, পুজোতে কি প্রত্যেকের প্যান্ডেলে একটা একটা করে কি থাকছিল? জেনারেটর থাকছিল। কেন জেনারেটর থাকছিল? যখন কারেন্ট থাকছিল না তখন কি করছিলাম আমরা? জেনারেটরটাকে স্টার্ট করছিলাম। কেউ ওই মেশিনের মতো পাক দিয়ে জেনারেটরটাকে স্টার্ট করার ফলে কি হয়, ওটা স্টার্ট করার ফলে সেখানে কারেন্ট উৎপন্ন হয়। আমি স্টার্ট করছি মানে কি, আমি যদি যন্ত্র হই তো আমি তো কাজ করছি, আমার দ্বারাই তো কাজ হচ্ছে, আমি ওটাকে পাক দিয়ে ঘোরাচ্ছি, ঘোরানোর ফলে সেখানে কি হচ্ছে না, সেখানে কারেন্ট উৎপন্ন হচ্ছে, ওই কারেন্টটা আমরা পাচ্ছি। তার মানে আমি যন্ত্র, তখন আমি যান্ত্রিক কাজ করছি, আমি কাজ করে ওই জেনারেটরটাকে ঘোরাচ্ছি, ঘোরানোর ফলে সেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং তারপর আমরা পাচ্ছি। তার মানে কি হচ্ছে, জেনারেটরে যান্ত্রিক শক্তিটা কিসে কাজ করছে না, বৈদ্যুতিক শক্তিতে কাজ করছে। যান্ত্রিক শক্তিটা বৈদ্যুতিক শক্তিতে কাজ করছে। ঠিক আছে, না জেনারেটরে কি হচ্ছে না, যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে কাজ করছে। বৈদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তি টু বৈদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তি টু বৈদ্যুতিক শক্তি। ঠিক আছে, এটা কাজ হচ্ছে কিসের না, জেনারেটরের। কিন্তু মোটরের কাজ কি? মোটরের কাজ হচ্ছে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি। কি বুঝাতে পেরেছি? আর কোনোদিন ভুলবে এটা? আশা করছি কোনোদিন ভুলবে না। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেনে 50 ওহম রোধের একটি বৈদ্যুতিক তারকে 5টি সমান ভাগে ভাগ করে ভাগগুলিকে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করলে সমবায়ের তুল্য রোধ হবে। অপশন নাম্বার এ 2 ওহম, অপশন নাম্বার বি 10 ওহম, অপশন নাম্বার সি 0.5 ওহম, অপশন নাম্বার ডি 5 ওহম। ঠিক আছে, এটা দেখো, এটাকে কি করে করবে। এটা এরকম অঙ্ক কিন্তু প্রতিনিয়ত তোমাদের পরীক্ষায় একটা করে থাকে, যে তুল্য রোধ বার করো। আর এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কগুলো এইভাবেই হয়, তুল্য রোধ বার করতে দেয়। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, তুল্য রোধ বার করা। এটা বার করবো আমরা। বার করার আগে আমরা প্রথমে জানবো শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় কি। শ্রেণী সমবায়
শ্রেণী সমবায় আর একটা কি না সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় এই দুটো জিনিস জানবো, শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় কি। দেখো শ্রেণী সমবায় যখন যখন রোধগুলো তোমার এইভাবে একের পর এক একের পর এক এইভাবে যুক্ত থাকবে তখন তাকে কি বলবো আমরা শ্রেণী সমবায়। যখন এই প্যাটার্নটা ফলো করবে তখন আমরা তাকে বলবো শ্রেণী সমবায়। যখন যখন রোধগুলো তোমার এই প্যাটার্নটা ফলো করবে একটার পর একটা এই প্যাটার্নটা যখন ফলো করবে, দেখো এটা 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 সিঁড়ির মতো ফলো করছে, দেখো এটা এটা তারপর এটা তারপর এটা, যখন এই প্যাটার্নটা ফলো করবে রোধগুলো তখন আমরা কি বলবো না সমান্তরাল সমবায়। ঠিক আছে, এবার দুটো ফর্মুলা কি, দুটো ফর্মুলা। যখন এই প্যাটার্নটা ফলো করবে তখন তার তুল্য রোধ কি হবে, তখন তার তুল্য রোধ হবে যে আর ইকুইভ্যালেন্ট, তখন তার তুল্য রোধ হবে, যদি এই রোধের মানটা ধরি আমি R1, এটার মান যদি ধরি আমি R2, এটার মান ধরি যদি আমি R3, ডট 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 এইভাবে চলতে আছে RN অবধি চলতে আছে। ঠিক আছে, যদি এটা ফলো করে তখন তাদের তুল্য রোধটা হবে R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 চলতে থাকবে, যতগুলো রোধ থাকবে সবগুলোর যোগফল হবে। ঠিক আছে, যদি এটা ফলো করে, এটা একটা কিন্তু ফর্মুলা, ঠিক আছে, এটা নোট করবে। এটা কিসের জন্য না, এটা হবে শ্রেণী সমবায়ের জন্য। আর সমান্তরাল সমবায়ের জন্য ফর্মুলাটা কি হবে, আর ইকুইভ্যালেন্ট 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হবে, এটা যদি রোধ হয় R1, এটা যদি হয় R2, এটা যদি হয় R3, এটা যদি হয় R4, ঠিক আছে, ডট 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 এইভাবে চলতে আছে ওর RN অবধি। যদি এটা হয় তখন তার তুল্য রোধের ফর্মুলাটা হবে 1/R1 প্লাস 1 বাই প্লাস 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 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট 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 চলতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে তুল্য রোধের দুটোর ফর্মুলা। চলো হলো, এবার অঙ্কটাতে আসি। অঙ্কটাতে কি বলেছিল, 50 ওহম রোধের একটি বৈদ্যুতিক তারকে 5টি সমান ভাগে ভাগ করে ভাগগুলিকে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করেছে। সমান্তরাল সমবায় তার মানে ডেফিনেটলি এই প্যাটার্নটা ফলো করবে সমান্তরাল সমবায়, তাই তো? সমান্তরাল সমবায় মানে এই প্যাটার্নটা ফলো করবে। চলো দেখি তাহলে অঙ্কটা কি করে করব। 50 ওহম ছিল, টোটাল মান ছিল 50 ওহম, 5 ভাগে ভাগ করেছে, 5 ভাগ, আমি জাস্ট এটা লিখে রাখছি যাতে আমি না ভুলে যাই। ঠিক আছে, 5 ভাগ। আর এটা কিসে ছিল না সমান্তরাল সমবায় মানে প্যারালালে, আমি এটা সিম্বল দিয়ে লিখে রাখলাম, এই ডাটাগুলো লিখে রাখলাম। দেখো এই কোশ্চেনটা কি করে করবে। এই কোশ্চেনগুলো করার জন্য তোমাদের প্রথম কাজ হবে, যেটা বলেছে যেই ডেটাগুলো দিয়েছে ওই ডেটাগুলো দিয়ে তার ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে প্রথমে এঁকে ফেলা, কি সার্কিটটা এঁকে ফেলা, 50 ওহমের একটা টোটাল রোধ বলেছে 50 ওহম, ওটাকে কি করেছে না 5 ভাগে ভাগ করেছে। তাহলে পার রেজিস্ট্যান্সে কত করে রোধ লাগছে, কত না 10 ওহম করে। তাহলে কি করে সার্কিটটা আঁকবে, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ঠিক আছে। এটা এদিকে আসছে এটা, ঠিক আছে, এটা একটা পয়েন্ট এ পয়েন্ট আর এটা একটা বি পয়েন্ট। দেখো এবার কি বলেছিল, 50 ওহম পুরো রোধ, ওটা কি করেছে 5 ভাগে ভাগ করেছে, মানে পার ভাগে কত করে পড়ছে 10 ওহম করে। এটা 10 ওহম, 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 10, 20, 30, 40, 50। দেখো 50টা ওহম 5 ভাগে আমি ভাগ করে ফেলেছি। আর কিসে ভাগ করতে বলেছে না সমান্তরাল সমবায় প্যারালালে ভাগ করতে বলেছে, করে ফেললাম, এইটুকু কাজ করে ফেললাম। কোশ্চিন থেকে আমি ছবিটাকে এঁকে ফেললাম। এবার সলভ করব, কি বার করতে বলেছিল আমাকে, তুল্য রোধ বা আর ইকুইভ্যালেন্ট রোধটা বার করতে বলেছিল। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের ফর্মুলাটা কি ছিল না, 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস 1/r4 প্লাস 1/r5 প্লাস ডট 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 চলতে থাকবে। যেহেতু 5টা আছে আমরা 5 অবধি, দেখো 1 2 3 4 5, যেহেতু 5টা রোধ আছে আমরা 5 অবধি ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r1, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4, এটা হচ্ছে R5। তাহলে R1 এর মান হচ্ছে 10 ওহম, বসাই 1/10 ওহম প্লাস R2 এর মানটা হচ্ছে 10 ওহম, 1/R2 10 ওহম, 1/R3 10 ওহম,
1 2 3 10 10 4 5 হলো 10 ওহম 10 ওহম। তাহলে আর ইকুইভ্যালেন্ট 1 কি হচ্ছে না 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, এটাকে এলসিএম নিই, 10 প্লাস 1 2 3 4 5 5 5 দুগুণে 10 কি হচ্ছে 1/2 ওহম। ঠিক আছে, তাহলে তাহলে এখানটায় করি, কোথায় করি, হ্যাঁ এখানটাতে করি। তাহলে কি আসছে 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/2 ওহম। এবার তাহলে আর ইকুইভ্যালেন্ট বার করতে বলছে তুল্য রোধ। এবার এটাকে তুলে দাও, আর ইকুইভ্যালেন্টটাকে উপরে নিয়ে চলে যাও, এটাকে উপরে নিয়ে চলে যাও। তাহলে আর ইকুইভ্যালেন্ট এটাকে যখন আমি উপরে নিয়ে যাচ্ছি তাহলে এটাকে উপরে নিয়ে যাব 1/2টাকে 2 ওহম। তাহলে আর ইকুইভ্যালেন্টটা কী বার হলো আমার 2 ওহম বাড়ে গেল। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী আসছে, সঠিক উত্তর আসবে ওর 2 ওহম 2 ওহম। ঠিক আছে, এটুকু নোট করে নাও। ওকে, এবার তোমাদের আমি আরেকটা টেকনিক শেখাচ্ছি, এটা হচ্ছে শর্টকাট টেকনিক, খুব সহজে এবং খুব ইজিভাবে সলভ করতে হবে। কীভাবে সলভ করতে হবে দেখো, এটা সবাই লেখা হয়ে গেছে, আশা করছি সবাই লেখা হয়ে গেছে। এটাকে আমি একটু ইরেজ করছি, ঠিক আছে, এটাকে আমি একটু ইরেজ করছি। শর্টকাট লিখে রাখো সবাই, এটার দরকার নেই, এটাকে ইরেজ করছি, শ্রেণীটার দরকার নেই, সমান্তরালটারই দরকার। চলো R1, ঠিক আছে, চলো দেখো এটা শর্টকাট, এখানে লিখো শর্টকাট ফর্মুলা। যখন যখন দেখবে প্রত্যেকটা রোধের মান সিমিলার, যখন দেখবে R ইজ ইকুয়াল টু R1 প্লাস R1 ইজ ইকুয়াল টু R2 ইজ ইকুয়াল টু R3 ইজ ইকুয়াল টু R4 ইজ ইকুয়াল টু R5, যখন দেখবে প্রত্যেকটা রোধের মান সমান, প্রত্যেকটা রোধের মান সমান, কি করে সমান, আমাকে তো বলেইছে যে 50 ওহম রোধ কি না 5টি ভাগে ভাগ করেছে, মানে প্রত্যেকটার ভাগে কত করে পড়ছে 10 ওহম করে, এটা 10 ওহম, এটা 10 ওহম, এটা 10 ওহম, এটা 10 ওহম, আর এখানে একটা R5 ছিল, এটা কত হচ্ছে না 10 ওহম, 1 2 3 4 5 10 ওহম। দেখো তো প্রত্যেকটা রোধের মান সমান, আর প্রত্যেকটা রোধ কিসে আছে না সমান্তরাল সমবায়ে আছে। যদি যখন দেখবে সার্কিটে প্রত্যেকটা রোধের মান সমান এবং প্রত্যেকটা রোধই সমান্তরাল সমবায়ে থাকবে, তখন তখন সেই ক্ষেত্রে তার তুল্যরোধ বার করার ফর্মুলাটা হচ্ছে, তুল্যরোধ বার করার ফর্মুলাটা হচ্ছে R/N, R/N, এটা হচ্ছে শর্টকাট টেকনিক বা শর্টকাট ফর্মুলা R/N। এবার বসাও মানগুলো, আর মানটা বসাও তো, আর কত, প্রত্যেকটার মানই সমান, মানে প্রত্যেকটার মান 10 ওহম, তাহলে আর সমান সমান 10 ওহম, 10 ওহম, তাহলে 10/N, N হচ্ছে রোধের সংখ্যা, রোধের সংখ্যা, একটা সমান্তরাল সমবায়ের রোধের সংখ্যা, কত রোধের সংখ্যা 1 2 3 4 5 5, আর তাহলে N সমান সমান কি 5, তাহলে এটা বসাও 5, 5 দুগুণে 10 2 ওহম, এটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট, আর ইকুইভ্যালেন্ট রোধটা কত হবে 2 ওহম। ঠিক আছে, এই যে 2 ওহম শর্টকাট। তাহলে শর্টকাটে শিখিয়ে দিলাম কী করে শর্টকাটটা কী করে শর্টকাটে করবে, এবং এর বেসিক নিয়মটাও শিখিয়ে দিলাম কী করে বেসিকভাবে করবে। ঠিক আছে, যেটা ভালো লাগে সেভাবে করে আসবে। চলো নেক্সট কোশ্চেন, কী বলেছে নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 15, কত বলেছে 60 ওয়াট ক্ষমতার বৈদ্যুতিক বাতিকে 240 ভোল্ট সরবরাহ লাইনে জ্বলতে হলে প্রয়োজনীয় প্রবাহের মান কত। অপশন নাম্বার এ 0.5 এম্পিয়ার, অপশন নাম্বার বি 0.25 এম্পিয়ার, অপশন নাম্বার সি 0.1 এম্পিয়ার, অপশন নাম্বার ডি 5 এম্পিয়ার। চলো করে ফেলি অঙ্কটা, তাহলে অঙ্কটা করে ফেলি। তাহলে কি বার করতে বলেছে আমাকে, প্রয়োজনীয় প্রবাহের মান আমাকে আই বার করতে বলেছে। এটার জন্য আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা, ফর্মুলাটা লিখো প্রথমে। ফর্মুলাটা হচ্ছে পি সমান সমান, মানে ক্ষমতা ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই, যেখানে পি হচ্ছে কি ক্ষমতা, পি হচ্ছে ক্ষমতা, ভি হচ্ছে ভোল্টেজ বা ভোল্ট, আই হচ্ছে কি তড়িৎ প্রবাহ বা কারেন্ট। তো আমাকে এখানে কি বার করতে বলেছে, প্রবাহ মানে কারেন্টটাই বার করতে বলেছে, আইটা বার করতে বলেছে। তাহলে এখানে পি এর মানটা বসাও, পি কত বলেছে 60 ওয়াট ক্ষমতা, মানে 60 ওয়াট। ঠিক আছে, তারপর কি বলেছে ভোল্টেজ কত 240 ভোল্ট, ভিটা কত, এই ভিটা কত বলেছে 240 ভোল্ট, এইটুকু ডেটা বলেছে। আর আমাকে বার করতে বলেছে কি আইটা বার করতে বলেছে। তাহলে এখান থেকে আই সমান সমান
পি বাই ভি লিখতে পারি কি পারিনি? ডেফিনেটলি লিখতে পারি। তাহলে আই সমান সমান পি, পি এর মানটা কত? 60 ওয়াট, বসিয়ে ফেলো 60 ওয়াট। 60 বাই ওয়াটটা লেখার দরকার নেই, ডিরেক্ট ইউনিট লিখবে, ঠিক আছে? কি না 60 বাই কত ভি কত বলেছে? 240। এই শূন্য কেটে দাও, 4 6 24, 4 1/4 মানে 1/4, যেটা সমান সমান 0.25 এম্পিয়ার। কেন এম্পিয়ার? বার করতে বলেছে কি আমাকে? প্রবাহ মানে কারেন্ট বার করতে বলেছে। কারেন্টের একক কি? এম্পিয়ার। ডিরেক্ট বসাবে এম্পিয়ার, তার মানে 0.25 এম্পিয়ার। ওকে, বুঝাতে পারলাম? আশা করছি বুঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি বাতির ফিলামেন্টের মধ্যে দিয়ে 10 মিনিট সময় ধরে এত এম্পিয়ার প্রবাহ মানে 1 এম্পিয়ার প্রবাহ প্রবাহিত হয়। বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ কত হবে? বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ কত হবে? অপশন নাম্বার এ 0.1 কুলম, অপশন নাম্বার বি 10 কুলম, অপশন নাম্বার সি 600 কুলম, অপশন নাম্বার ডি 800 কুলম। চলো করে ফেলি অঙ্কটা। কিভাবে করব? এই অঙ্কটার রেজাল্ট কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি জাস্ট অঙ্কটাকে কি করব? ফর্মুলায় ফেলে দেবো, ঠিক আছে? দেখো কি বলেছে, একটি বৈদ্যুতিক ফিলামেন্টের মধ্যে দিয়ে 10 মিনিট সময় ধরে এত এম্পিয়ার প্রবাহিত হচ্ছে। তার মানে গিভেন ডাটাটা লিখে ফেলি কি কি আছে। 10 মিনিট মানে টিটা দেওয়া আছে আমার 10 মিনিট, ঠিক আছে? 10 মিনিট এত বলেছে কত? 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, মানে আইটা বলা আছে আমার 1.0 এম্পিয়ার বলা আছে, মানে 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। প্রবাহিত আধানের মান বার করতে বলেছে, মানে আমাকে কিউবের মানটা বার করতে বলেছে। কিউ কত হবে? চলো ফর্মুলাটা লিখে ফেলি এবার। ফর্মুলা কি? আধান, আমি এর আগের ফর্মুলা লিখেছি আই ইজ ইকুয়াল টু প্রবাহিত কারেন্ট আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। এই আই ইজ ইকুয়াল টু কি লিখে ফেললাম, আই ইজ ইকুয়াল টু, এর আগে তোমাদের বুঝালাম এই আই ইজ ইকুয়াল টু কি হয় না কিউ বাই টি। কী করে হয় তোমাদের এর আগে আমি বুঝিয়ে দিয়েছি প্রথম কোশ্চেন কি সেকেন্ড কোশ্চেনে। যাই হোক, এবার আমাকে কী বার করতে বলেছে? কিউ, এই কিউটা বার করতে বলেছে। তাহলে এখান থেকে আমি কিউ ইজ ইকুয়াল টু আইটি লিখতে পারি কি পারিনি? ডেফিনেটলি লিখতে পারি, কিউ ইজ ইকুয়াল টু আইটি। এবার কিউ সমান সমান আই ইন্টু এই কিউ সমান সমান, এবার ডেটাটা বসাও, আই এর মানটা কত আছে? 1 ইন্টু টি এর মানটা কত? 10 মিনিট। এবার তোমরা যদি কেউ যদি এইভাবে করে 10 মিনিট মানে কিউ বার করতে বলছি আধানের পরিমাণ 10 কুলম লিখে আসো, তাহলে এটা হয়ে যাবে ভুল। এটা ডেফিনেটলি হয়ে যাবে ভুল। কেন ভুল হবে? ভুল হওয়ার কারণ আছে। ভুল হবে কারণ দেখো এটা তো আছে মিনিটে, এটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? সেকেন্ডে কনভার্ট করতে হবে। এটাকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। টি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 10 মিনিট, তাহলে টি ইজ ইকুয়াল টু 10 ইন্টু 60 সেকেন্ড। এবার ডেটাটা বসাতে হবে 10 ইন্টু কত না 60 সেকেন্ড। এবার তোমরা আমাকে টুকুস করে কমেন্টে রেজাল্টটা জানাবে কত হচ্ছে, ক্যালকুলেশন করে একটু জানিয়ে দেবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? নিচের কোনটি তড়িতের সুপরিবাহী? নিচের কোনটি তড়িতের সুপরিবাহী? চলো অপশানগুলো পড়ে ফেলি। কি আছে? একটি প্লাস্টিকের পাত, বি নাম্বার পাতিত জল, সি নাম্বার মানবদেহ, ডি নাম্বার একটি পাতলা কাঠের পাত। তড়িতের সুপরিবাহী মানে হচ্ছে যেখান দিয়ে তড়িৎ যাবে, কারেন্ট যেটা দিয়ে সহজে পাস করতে পারবে। কোথায় পাস করতে পারবে? কাঠ দিয়ে কখনোই কারেন্ট যায়? কখনোই যায় না, যাবে না। প্লাস্টিক দিয়ে কারেন্ট যাবে না। পাতিত জল দিয়ে যাবে না। জলটা যদি একদম পাতিত জল দিয়ে কখনোই কারেন্ট যাবে না, ঠিক আছে? যাবে কোথা দিয়ে? মানবদেহ কি হচ্ছে না তড়িতের সুপরিবাহী। ওই জন্যই তো আমরা শক খাই। কারেন্টের শক কি আমরা এমনি খাই? কারেন্টের শক খাওয়ার কারণ তো হচ্ছে এটা, কারেন্টের মানবদেহের যদি সুপরিবাহী হবে তবেই তো আমাদের মধ্যে দিয়ে কারেন্ট যাবে এবং আমরা শক খাবো। যদি আমাদের কুপরিবাহী হতো তাহলে কি আমরা তো যখন তখন লাইনের তার 11,000 ভোল্টের তার ধরে ঝুলে থাকতে পারতাম? পারি কি আমরা? কখনোই পারি না। কেন পারি না? ওই তো আমাদের কি হচ্ছে মানবদেহ তো সুপরিবাহী, গেলেই তো শক খেয়ে মরে যাবো, তাই না? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? কোশ্চেন নাম্বার 19। বাল্যচক্র যে মূলনীতির ভিত্তিতে কাজ করে সেটি হচ্ছে কি? বাল্যচক্র যে মূলনীতির ভিত্তিতে কাজ করে ওই নীতিটা কি? অপশন নাম্বার এ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, অপশন নাম্বার বি ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম, অপশন নাম্বার সি দক্ষিণ মুষ্টির নিয়ম, আর অপশন নাম্বার ডি এম্পিয়ারের সন্তরণ নিয়ম। ঠিক আছে, এর সঠিক উত্তর হবে কি না ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম।
তোমাদের আমি এগুলোও বুঝাতে পারতাম, এখন সময় খুব সংকীর্ণ, তো তাই জন্য এটা বুঝাতে গেলে অনেক এক্সপ্লেন করতে গেলে অনেক বড় হয়ে যায় প্রত্যেকটা ফর্মুলা। জাস্ট আমি তোমাদের এই ফর্মুলাটা বলে রাখি, মানে এটা কি, বামহস্তের নিয়মটা কি, ফ্লেমিংয়ের বামহস্তের নিয়ম। ঠিক আছে, তো বাল্যচক্র যে নীতির উপর কাজ করে সেটা কি না, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের উপর কাজ করে। আর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটা কি আমি লিখছি না, জাস্ট বলছি, তোমরা একটু মনে রাখবে বা তোমরা পারলে একটু লিখে নেবে। বাম হস্ত নিয়ম, বাম হস্ত মানে ডেফিনেটলি বাম হাতের কোনো একটা কাজকে বুঝিয়েছে। তাহলে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে এটাই বলে, যদি তোমার বাম হাতের 3টে আঙুল, এই আমার বাম হাত, এই বাম হাতের 3টে আঙুল, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী আর মধ্যমা, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, এই 3টে আঙুলকে যদি আমি পরস্পরের সমকোণে রাখি, পরস্পরের সমকোণে রাখি, পরস্পরের সমকোণ মানে কি, প্রত্যেকটা কথার মানে কিন্তু বুঝতে হবে, সূত্র পড়বে মানে প্রত্যেকটা কথার মানে বুঝবে, ওই কথাগুলোকে ফিল করবে, আর কোনোদিন সূত্র মুখস্থ করতে লাগবে না। দেখো কি বলেছে না, বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী আর মধ্যমা, এই 3টে আঙুলকে পরস্পরের সমকোণে যদি রাখি, সমকোণ মানে এর সঙ্গে এর কোণ 90, এর সঙ্গে এর কোণ 90, এর সঙ্গে এর কোণ 90, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কোণ 90 ডিগ্রি করে, তাহলে যদি আমি সমকোণে রাখি তাহলে কি হবে, যদি এটা যদি তড়িৎ চৌম্বকের, এটা যদি চৌম্বক ক্ষেত্র প্রবাহিত, চৌম্বক ক্ষেত্র যদি এটা ডিফাইন করে এই আঙুলটা, তাহলে এই আঙুলটা ডিফাইন করবে কি না, এই আঙুলটা ডিফাইন করবে তোমার কারেন্ট, তড়িৎ প্রবাহ। এই আঙুলটা ডিফাইন করবে চৌম্বক ক্ষেত্র, এই আঙুলটা ডিফাইন করবে কারেন্ট, এবং এই আঙুলটা ডিফাইন করবে এই দুটোর ফলে যে ফোর্সটা উৎপন্ন হবে, ওই ফোর্সের দিকটা ডিফাইন করবে এই বৃদ্ধাঙ্গুলি। আলটিমেট আমাকে বৃদ্ধাঙ্গুলটা নিয়ে কাজ। বৃদ্ধাঙ্গুলটা কি করবে না, এই দুটো আঙুলের ফলে এই তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের ফলে যেই জিনিসটা উৎপন্ন হচ্ছে, যেই ফোর্সটা লাগছে, ওই ফোর্সের ডিরেকশনটা কী হবে সেটা ডিফাইন করবে এই বৃদ্ধাঙ্গুলিটা। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে রোধের শ্রেণী সমবায়ের প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। রোধের শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে, মানে কি অপরিবর্তিত থাকে, রোধের শ্রেণী সমবায়ে কোন জিনিসটা অপরিবর্তিত থাকে। অপশন নাম্বার এ ব্যয়িত ক্ষমতা, অপশন নাম্বার বি তড়িৎ প্রবাহ মাত্রা, অপশন নাম্বার বি বিভব প্রভেদ, অপশন নাম্বার ডি কোনোটা নাই। রোধের কি সমবায় না শ্রেণী সমবায়, কোথায় বলেছে না শ্রেণী সমবায়, দেখো শ্রেণী সমবায়ের কথা বলেছে। শ্রেণী সমবায় মানে এই সমবায়টার কথা বলেছে, যেটা পরপর 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 থাকবে। এই সমবায়ে যেই জিনিসটা অপরিবর্তিত থাকে, মানে যেই জিনিসের চেঞ্জ হয় না, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্টের চেঞ্জ হয় না, কারেন্টের চেঞ্জ এখানটাতে হয় না। এটা হচ্ছে কিসে না শ্রেণীতে। যদি আমাকে বলতো সমান্তরাল, যদি আমাকে বলতো সমান্তরালে কোন জিনিসটা অপরিবর্তিত থাকে, সমান্তরাল মানে আমাকে আঁকতে হতো এটা, তাই নয় কি, সমান্তরাল মানে আমাকে আঁকতে হতো এই জিনিসটা। এটাতে যদি আমাকে বলতো কোন জিনিসটা অপরিবর্তিত থাকে, তাহলে সেটা হবে কি না বিভব প্রভেদ। সমান্তরাল ক্ষেত্রে অপরিবর্তিত থাকে হচ্ছে বিভব প্রভেদ, আর শ্রেণীতে অপরিবর্তিত থাকে হচ্ছে কি না তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, বুঝাতে পারলাম, আশা করছি বুঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, চলো আর কোশ্চেন নেই, এই কটাই কোশ্চেন। ঠিক আছে, সো আজকের এই 20টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট ছিল, খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি তোমাদের প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে ধরে ধরে এক্সপ্লেন করার চেষ্টা করেছি, যাতে প্রত্যেকে, যারা ফিজিক্সে যাদের ভয় আছে তারাও যাতে ফিজিক্সটাকে ফিল করতে পারে। ঠিক আছে, আমি সেইভাবে বুঝিয়েছি প্রত্যেকটা 20টা কোশ্চেনই। তো চলো দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো, নতুন চ্যাপ্টারের নতুন কোশ্চেন নিয়ে আসবো, এবং খুব ভালোভাবে ততক্ষণে পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো, এবং তোমাদের পরীক্ষা সামনে আছে, পরীক্ষার কথা ভুলে গেলে চলবে না, পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে। ঠিক আছে, পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিসটা চালিয়ে যাও। চলো, থ্যাংক ইউ।